সিয়া তার শাশুড়িকে দেখার জন্য পাগল করে ফেলছে, কিন্তু ও তো সব জানে না। আর আমাদের ফ্যামিলির ব্যক্তিগত বিষয় ওর কাছে শেয়ার করব? বলে দাও কি হয়েছে। আমাদের পরিবারেরই তো একজন, আজকে হোক আর কালকে হোক সবাই জানবে। ওই মহিলাকে খুঁজে বের কর। সে যে পালিয়েছিল এখন অবধি তো খোঁজ পায়নি। চোখের সামনে ঘোরাঘুরি করছে তিনি, আর বাইরের লোক লাগিয়ে রেখে কি হবে। উনি সারাক্ষণ আমার চোখে চোখে থাকে। লোক লাগিয়ে রেখেছি ওই মহিলার ওপর অনেক আগে থেকে, সাথে ওনার পরিবারের ওপরও কড়া নজরদারি করছি। ওনার আবার পরিবারও আছে? না থাকার কি আছে। না, এত মানুষের সাথে বেড শেয়ার করলো, এখন ছেলে মেয়েগুলো কার? বাদ দাও, ওনার ছেলে মেয়েরাও ওনাকে ঘৃণা করে। ওহ। যাও, ভাবি ওয়েট করছে। তুমিও ওই মহিলার মতো কাজে লাগাও সময়। উনি মহিলা হয়ে কতজনকে সামলায়, আর তুমি ইয়াং ম্যান হয়ে একজনকে সময় দিতে পারছো না। মুখে কিছু আটকায় না, কার সাথে কি তুলনায় দিচ্ছিস? যাও যাও। ইনকিয়ার ইনায়েতকে ঠেলে বের করে দিল রুম থেকে। ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো সে। হিয়া আমার জীবনে আসার পর থেকে আমার মাঝে পরিবর্তন এসেছে। হয়তো কিছু মানুষ লাইফে আসে ভালোর জন্য, এই ভালোটাও বেশি দিন টেকসই হলো না। বিকট শব্দ করে হাসছে ইনকিয়ার। তার হাসির ধ্বনি ভয়ঙ্কর রূপে মোহিত হয়েছে। সবার সাথে বসে আছে হিয়া, তবে তার মন খারাপ। বাকিরা দার্জিলিং যাওয়ার প্ল্যানিং করছে। কি করবে, কি ছাড়বে, কি করলে ঠিক হবে বুঝতে পারছে না। তখন সিনহা বলল। কেন জানি দার্জিলিং যেতে মন চাই দিচ্ছে না। তখন সিনহার কথার জবাবে কিয়ারা বলল। আরে ইয়ার কি হয়েছে, ঘুরবি মন ভালো থাকবে। ওদের দুজনের কথা শুনে জিম্মা বলল। তাহলে কিয়াস ভাইকে বল না আমাদের সাথে দার্জিলিং যেতে। জিম্মার এমন কথায় কিয়ারা বলল। ইয়ার ওটা দার্জিলিং না, দার্জিলিং হবে। কিয়ারার কথার জবাবে সিনহা বলল। বাদ দে, ও যা বলে। এখন চল লিভিং রুমে যাই। সিনহার কথা মতো সবাই লিভিং রুমের দিকে হাঁটা ধরল। হিয়াকে তারা একা ছেড়ে দিয়েছে। হিয়ার বেশ ভয় হচ্ছে। তখন তো সিনহাদের সামনে রেখে ইনকিয়ারকে অপমান করে আসলো, এখন না জানে কি করে। রাত্রে সবাই ডিনার করে যে যার মতো রুমে চলে গেল। তাদের দার্জিলিং যাওয়ার প্ল্যানিং, ফাইনাল ডেট এখন অবধি ঠিক করেনি কিছু। ইনায়াত সিয়া ব্যালকনিতে বসে আছে। মূলত সিয়া তার শাশুড়ি মার সম্পর্কে জানার জন্য বসেছে। মৌনতা বজায় রেখে সিয়া বলল। বলো না। বাবা আর আম্মু দুজনে দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। তাদের ভালোবাসা ছিল না কমতি, ইভেন তাদের ভালোবাসা দেখে নাকি অনেকে হিংসা করত। আমার বাবা আমার মায়ের অনেক কেয়ার করত। তোমার বাবা আর আমার বাবা বন্ধু ছিল, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। বাবাকে আবার পছন্দ করতো একটা আন্টি আগে থেকে। তখন আবার আমার জন্ম হয়। আমাদের পরিবারের ভালোবাসা কমতি ছিল না। আমার দাদিনের আদরের বৌমা ছিল আমার আম্মু। আমার 3 বছর পর ইনকিয়ার আর আমার ভাই ইনফিতার দুজনের যমজ ওদের জন্ম হয়। খুশি যেন আমাদের পরিবারে ধরছে না। বেশ ভালো দিন কাটছিল। আমার চাচুর বিয়ে হয়, কাকিমা আসে, তানজিমের জন্ম হয়। বেশ ভালো সুখে দিন যাচ্ছিল। ওই আন্টিটা আবার এমন ছিল যে অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল, এক কথায় জো কর্মী। এই তো কয়েক বছর আগেও তার এমন নেশা ছিল। ইনকিয়ার না অনেক পাগল, কি করে মাথা ঠিক থাকে না। ওর কাছে আন্টির রুম ডেটের ভিডিও আছে। আমার বয়স 8 বছর আর ওদের বয়স 5 বছর ছিল। আমার বাবা মায়ের মাঝে ভুল বুঝাবুঝি হয়। আমার বাবার সাথে বাজে কিছু ঘটিয়েছিল ওই আন্টিটা। বাবার বিজনেসের মিটিং ছিল, সেই মিটিং শেষে বাড়ি ফিরছিল, মাঝ রাস্তায় কিছু হয়েছিল গাড়িটার। ড্রাইভার গাড়ির ইঞ্জিন চেক দেওয়ার জন্য নামে, তখন তার উপর অ্যাটাক হয়। আমার বাবাকে কিডন্যাপ করানো হয়। এই নেশাজাতীয় ইঞ্জেকশন দিয়ে ভুলভাল কাজ করিয়েছিল। সেই কাজের আবার ভিডিও রেখে দিয়েছিল। তবে ভিডিওটা নেট দুনিয়া ছাড়ার আগে লোকে জানাজানি হয়ে যায়। পুরো সোসাইটিতে আমাদের চৌধুরী পরিবারের নামে গুজব ছড়ানো হয়। এসব আমার মাও জানতে পারে। অঢেল বিশ্বাস আর ভালোবাসা সেদিন মানতে পারেনি, বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। তবে মায়ের বাড়ি ছাড়ার পেছনে কারণ ছিল সেটা জানতে পারিনি। এর মাঝে কিছুদিন কেটে যায়। আমরা ছোট ছিলাম। বাবা মায়ের অভিমান ভাঙিয়ে কথা বলতে চেয়েছিল। আম্মুকে আনার জন্য তার গন্তব্যে গিয়েছিল। আম্মুর এক ফ্রেন্ডের বাসা জানতে পারে তিনি কানাডায় চলে গেছেন। আমাদের সাথে কয়েক বছর পর দেখা হয়, এখনো কথা হয়। ইনকিয়ার কানাডায় গেলে দেখা করে, তবে বাবার সাথে কথা হয়নি তার। আর ওই আন্টিটা আবার বাবার বন্ধুকে মানে তীব্র আঙ্কেলকে বিয়ে করে। তীব্র আঙ্কেল? তার মানে তোমার। ঘোর কাটলো ইনায়াদের। কথার ছলে ভাবা হয়নি বিষয়টা ভালোভাবে। সিয়ার চোখে পানি ছলছল করছে। তার মানে তুমি
আমি ওই আন্টির মেয়ে, আর আমি সব জানি। ইনায়েত কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। সিয়ার চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আমি জানি না আপনি আমার মায়ের ভুলের শাস্তি আমায় দিবেন কি না। আমার বোন না এইসব নিয়ে অনেক ডিপ্রেসড। আগের রাতে প্রচুর কান্না করতো। এই তো 2 বোন মিলে দুঃখ ভাগাভাগি করতাম। এসবের শাস্তি তুমি পাবে কেন সিয়া? আপনি কখনো আমার মায়ের কৃতকর্মের জন্য ছোট করবেন না তো? আমি ভুল করলে কখনো কথা শোনাবেন না তো? সেসব পরে তুমি আমায় আপনি করে বলছো কেন? না, বলুন না। কখন বলবে না? তোমায় আমি রাজরানী করে রাখবো। আগের দুঃখগুলো আর তোমায় আঁচড় কাটতে পারবে না। আমি দেওয়াল হয়ে দাঁড়াবো। তখন সিয়া বলল, এত কাহিনী তুমি কোথা থেকে জানলে? আমার দাদিমার থেকে জেনেছি, আর এই যে বর্তমান তা চোখের সামনে। জানো, আমার ভাই ইনফিতারের উপরও কয়েকবার অ্যাটাক হয়েছে। সেজন্য ওকে আলাদা বাংলোতে রাখা হয়েছে। ইনকিয়ার ভাইয়া সব জানে? না জানার কি আছে সিয়া? আমার দাদিন তোমার পরিচয় জানে। জানি না কবে কি বলে বসে। দাদিন যা বলার বলুন। দাদিন যা বলার বলুন। ওনার কথায় প্রত্যুত্তরে কিছু বলার নেই আমার। আমার বাবা। জানি। এটা বলো যে তোমরা এসব কোথা থেকে জানলে? এটা আগে হিয়া জেনেছে। আমার বোনটা যাই বলো, চালাক আছে, চুপচাপ থাকলেও কোনোভাবে কিছু জেনেছিল। পরে খোঁজ নেয়। জানি না কেউ একজন হয়তো বা ওকে হেল্প করেছে, আর কিছু প্রমাণও হাতে নাতে পায়। ও আমার কাছে ক্লিয়ার বলেনি কিভাবে সব জানতে পেরেছে। আচ্ছা বাদ দিন, হাজারো পুরুষের প্রতি যোগ যার, এক পুরুষ দিয়ে কি হবে তার? বাদ দাও সিয়া, এমন নারী কারোর জীবনে না আসুক। এমন মা কারণ না হোক। চলো সিয়া, ঘুমাবে। এসব নিয়ে আর চিন্তা করো না। কত প্যাঁচ আছে, মাকে বলুন না দেশে আসতে। ইনকারকে বলছি সিয়া, ও ভালো জানে। আর বাবা তো পারতো, এতবার কানাডে গিয়েছে মাকে ফিরিয়ে আনতে, আনেনি। তার মনে অভিমান। একদিন সব ঠিক হবে সিয়া। কবে ঠিক হবে? আগে ইনকার বিয়ে ঠিক হোক, তারপর। ভাইয়ার আবার কি হয়েছে? ওর কথা বলে লাভ আছে? আগে তো পার্টি, গার্লফ্রেন্ড, বখাটেপনা, একটা অন্ধকার জীবন ছিল। এই তো 6 মাস হলো বিজনেসে একটু মন দিয়েছে। ওকে কেউ কিছু বলতো না, পাগল টাইপ। চিকিৎসার জন্য কয়েকবার বলা হয়েছে। কে শোনে কার কথা? এখন আবার কি হয়েছে কে জানে, কার পেছনে পড়ে আছে। ভাইয়াকে বিয়ে করিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে যখন বউ আসবে। আমার ভয় করে বউকে না খুন করে ফেলে। প্রত্যুত্তরে সিয়া শুধু বলল। কানাডার একটা লোকের কাছে বসে কথা বলছে ইসমাম আওসাফ চৌধুরী, তার একজন ক্লায়েন্ট ডোন্টস এর সাথে। কানাডায় আসলে প্রায় তার সাথে সময় কাটান তিনি। তার 4 দিন পর তিনি বিডিতে ব্যাক করবেন। মনে শান্তি নেই, পরিবার পরিজন এখন আর ভালো লাগে না তার। অথচ তার ছেলের বিয়ে গেল, কোনো হেলদোল নেই তার মাঝে। আবারও সাজান্তা আরিয়ার মুখোমুখি হতে হবে, তার মুখ পরিদর্শন করতে হবে। সেজন্য বিজনেস মিটিংয়ের নাম করে কানাডায় চলে এসেছেন। আইসের টুকরোতে ড্রিঙ্ক ঢালো ডোন্টস। একটা গ্লাস ইসমাম আওসাফ চৌধুরীর হাতে দিয়ে বলল, Ish ma'am, you can drink it? ডোন্টস এর কথায় মাথা নাড়িয়ে গ্লাসে একটা চুমুক দিল ইসমাম আওসাফ চৌধুরী। বসা থেকে উঠে একটু সাইডে আসলো, তার সাথে ডোন্টসও আসলো। দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। হুট করে সামনের দিকে নজর গেল ইসমাম আওসাফ চৌধুরীর। ড্রিঙ্কের গ্লাসটা হাতে চেপে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। কাজগুলো তার হাতে বসছে, গল গল করে রক্ত বের হতে লাগলো। হাসি মুখে কথা বলছিল রাত্রি আন্নান তার ফ্রেন্ড দিশার সাথে। সামনে নজর যেতে হাসি উবে গেল তার। চোখ দুটো স্থির হয়ে সামনের ব্যক্তিকে দেখে যাচ্ছে। ইসমাম আওসাফ চৌধুরী হাতের এই অবস্থা দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ল ডোন্টস। What is this, Ish ma'am? Are you কথাটা পুরোপুরি শেষ করতে পারেনি ইসমাম আওসাফ চৌধুরী। তার কথায় পাত্তা না দিয়ে হেঁটে সামনের দিকে চলে গেল। রাত্রি আন্নান ইসমাম আওসাফ চৌধুরী যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাংলোতে পার্টির আয়োজন করা হয়েছে। ইনকিয়াররা সবাই তাদের নতুন বাড়িতে শিফট হবে। নতুন বাড়ির কাজ শেষ হয়েছে কয়েকদিন আগে। সিয়া ইনায়াতকে নতুন ফ্ল্যাটে আর পাঠাবে না ইনকিয়ার। নতুন বাড়িতে বাকিদের সাথে থাকবে
ইনফিতারের ঘরে প্রবেশ করতে দেখলো তার ভাই ফোনে গেমস খেলছে। নিস্তব্ধ তার পাশে বসলো ইনকিয়ার, আহ্লাদের সহিত বলল, ভাই আমার ভাই আমার আজকে তুমি পার্টিতে আসবে। ইনকেয়ার সেজে এসো, আমি তোমার রুমে বসে থাকবো। না না, আমি বাইরে যাব না ভাই, ওরা আমাকে মেরে ফেলবে। কেউ কিছু করবে না ভাই আমার, আমি আছি তো। কথাটা বলে ইনফিতারের কপালে চুমু খেলো ইনকিয়ার। এই যে আমি তোমার পাশে আছি। তোমারও তো ইচ্ছে হয় সবার সাথে কথা বলতে, এভাবে একা একা থাকলে তো আরও মন খারাপ লাগবে। আম্মুকে এনে দাও না ভাই। আম্মু চলে আসবে ভাই, যাও সামনের উইকে বলবো টিকিট কেটে বিড়িতে ব্যাক করতে। ইয়ে ভাই, আমি সত্যি খুব খুশি। কথাটা বলে ইনকিয়ারকে জড়িয়ে ধরলো ইনফিতার। নিঃশব্দে হাসলো ইনকিয়ার। এই যে তার ভাই খুশি হয়েছে, একটু হেসেছে, এটা তার কাছে কোটি কোটি টাকার চেয়েও দামি। মনের মাঝে এক আলাদা সুখ অনুভব হয়েছে। ইনফিতারের রুম ত্যাগ করে পাশের ঘরটায় গেল ইন্তিকার। তার আর ইনফিতারের জন্য আনা আউটফিট দেখছে। আর দেরি করেনি, ইনফিতারকে তার আউটফিটটা দিয়ে বেরিয়ে আসলো বাংলো থেকে। লন্ডন শহরে একটা বিশালবহুল বিল্ডিংয়ে 6 তলায় অবস্থান করছে তরাজ খান। মূলত তার এবং হিয়ার বিয়ে নিয়ে ডিসকাস করছে শাহজান্তা আরিয়ার সাথে। আজকে হিয়া পার্টিতে যাবে, সেসব কিছুর খোঁজ তারাজ পেয়ে গেছে। কিছুক্ষণ কথা বলে তারাজ খান কল রেখে দিল। শাহজান্তা আরিয়া তার স্পেশাল গেস্টদের জন্য ওয়েট করছে। আর মাত্র 4 ঘন্টা, অতঃপর আগমন ঘটবে তার। গল্পটা একবারে ঘুরে যাবে। ইনকিয়ার তার পেছনে পড়ে আছে সেটা সে ভালোভাবে জানে। তার মেয়ে হিয়াকে তো ব্ল্যাকমেল করে কথায় কথায়। মাঝে মাঝে নিজের ভুলের জন্য নিজের মাথা দেয়ালে ঠুকতে মন চায় শাহজান্তা আরিয়ার। একটা বয়স ছিল যখন আমি পার্টির রুম ডেট নিয়ে ছিলাম। কি জানি এখনকার কিছু মানুষ আবার সেটাকে পতিতা বা কর্মীর নাম দিয়েছে। ইসমাম আউসাফ চৌধুরী তার স্বপ্নের পুরুষ ছিল। কে জানতো রাত্রি আন্নান এসবের মাঝে আসবে। তাকে সরানোর জন্য কত প্ল্যানিং। যখন সাকসেস হয়েছে তখন তার লাভ হলো কি? এই তীব্র খন্দকারকে বিয়ে করতে হয়েছে। তীব্র খন্দকারের সাথে ডেটে গিয়েছিলেন, অতঃপর বুঝতে পারলেন তার মাঝে নতুন প্রাণ বেড়ে উঠেছে। এই সিয়া সমস্ত প্ল্যানিং এখানেই সমাপ্তি ঘটে তীব্র খন্দকারকে বিয়ে করে। তীব্র তো জানে না ইসমাম আর রাত্রির দূরত্বের জন্য আমি দায়ী, না হলে কবেই ঘর ছাড়তে হতো। এ সময়ে ভুল এখনও অনুশোচনা হচ্ছে। সেই ইসমাম আহসাফ চৌধুরীর ছেলের সাথেই সিয়ার বিয়েটা হলো। আর কিছু হওয়ার আগে হিয়াকে তারাজির হাতে তুলে দিতে হবে। কথাগুলো ভেবে রুম থেকে বেরিয়ে আসলো শাহজান্তা আরিয়া। করিডোর পেরিয়ে সেই কোণের রুমটায় প্রবেশ করলো। এখানে সিয়া হিয়া অবসর সময় কাটায়। আয়েশ ভঙ্গিতে সোফায় বসলেন। চিন্তা যেন পিছু ছাড়ছে না তার। সিয়া নিজেকে ব্রাইট মুভে কালারের শাড়িতে সাজিয়েছেন, সাথে মেকওভার। ইনায়েতের দেওয়া ডায়মন্ডের নেকলেসটা পরে নিল। ইনায়েত ও রেডি হয়ে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা রওনা হবে তাদের বাংলোর দিকে। বাকিরা মোটামুটি চলে গেছে। ইনায়েতের সাথে নিচে আসতে আরিচনা চৌধুরী বলল, বেশিক্ষণ নাচানাচি করো না রাতবো, বাংলোতে আলাদা ঘর আছে, রেস্ট করো। আর তোমার বোনগুলোর থেকে দূরত্ব বজায় রাখবে, না হলে তোমার জামা কাপড়ও কয়দিন না যেতে দেখবো ওই রকম হয়ে গেছে। ইনায়েত, তুমি খেয়াল রেখো সিয়ার। আরিচনা চৌধুরীর কথা শুনে সিয়ার নিচু স্বরে বলল, দাদি তুমি যাবে না? না না, আমি তো আর তোমার মায়ের মতো না। আমি ভদ্র পরিবারের বউ, আর নিজের ভদ্রতা স্ট্যাটাস আমি আমার চলাফেরা বজায় রাখি। সিয়ার কথা বাড়ায়নি, ইনায়েতের পিছু পিছু হাঁটতে লাগলো। এরকম কথা আরও শুনতে হবে। গাড়িতে বসতে ইনায়েত বলল, ডোন্ট ওয়ারি সিয়া, আমি সবসময় তোমার সাথে আছি। দাদিনের কথা কিছু মনে করো না। না, কি মনে করব? ইনায়েত বুঝতে পেরেছে সিয়া বেশ কষ্ট পেয়েছে। এই যে আরিচনা চৌধুরী, ওনার মুখের উপর কথা বলার দুঃসাহস এখনও কারোর হয়নি। ইনায়েত কখনো তার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, এখনও পারবে না। কারণ মা ছেড়ে যাওয়ার পর এই মানুষটাই তাদের কোলে পিঠে করে মানুষ করেছে। বাংলাতে আসতেই মন ভালো হয়ে গেল সিয়ার। এই যে ইনকিয়ার, এই ছেলেটাও কম না। সিয়া বৌদি বৌদি করে মুখে ফেনা তুলে ফেলল। কে বলবে এর মাথায় সমস্যা?
খুব কেয়ারিং একজন মানুষ। তাদের ফ্যামিলি ইয়াং ম্যানরা ছাড়াও ইনকেয়ারের ফ্রেন্ডস সার্কেলের সবাই এসেছে। ইনকেয়ার নিজে সিয়া এবং ইনায়েতকে পরিচয় করিয়ে দিচ্ছে। ইনায়েতকে যদিও সবাই আগে থেকে চেনে। খুব সুন্দর লাইটিং ডেকোরেশন করা হয়েছে, হাই সাউন্ডে মিউজিক বাজছে। ইনকেয়ার সিয়ার সাথে টুকটাক কথা বলে ফোন নিয়ে সাইডে চলে আসলো। সাইডে এসে ইনকেয়ার হিয়ারকে কল দিয়ে যাচ্ছে অনবরত। ভালো করেই জানে হিয়া আসবে না, থ্রেট দিয়েছে না আসলে বাড়ি গিয়ে সোজা কোলে করে নিয়ে আসবে। হিয়া জানে এই লোকটা কতটা পাগল। কিছুক্ষণ পর কল রিসিভ হতে সেই কমন শব্দটা উচ্চারণ করলো ইনকেয়ার। সুইটহার্ট। বিরক্ত হলো হিয়া। সে সব সময় লেট লতিফা, আর তার উপর এই লোকটা কল না দিয়ে জ্বালালে নয় কি। বিরক্তি নিয়ে বলল, আবার কি হয়েছে? এত সময় লাগে সুইটহার্ট? আমি আসবো নাকি? না না, তার দরকার নেই, আসছি, জাস্ট 30 মিনিট। আচ্ছা। ইনকেয়ার কল রেখে তার ফ্রেন্ডদের কাছে গেল। হিয়া ব্ল্যাক জর্জেট পার্টি লেহেঙ্গা পরিধান করেছে। বাকিরা তাদের পছন্দের সেই বডিকন ড্রেস পরিধান করেছে। তবে সিনহা স্লিভলেস পার্টি গাউন পরেছে। পার্লার থেকে হেয়ার সেট আপ করে তারা বেরিয়ে পড়েছে। কিয়ারা ড্রাইভিং করছে, কিয়াস অন্য কারে করে চলে গেছে। বাকিরা ফোন নিয়ে ব্যস্ত। তখন জিম্মা কথা তুলল ইনকেয়ারের ব্যাপারে। গাইস, আজকে যদি ইনকেয়ার আমার কিছু বলে আমি কিন্তু চলে আসব, না হলে সোজা স্ল্যাব বসিয়ে দিব ওর এই যে গালে। থেমে থেমে কথাগুলো বলল জিম্মা। তার কথায় প্রথমত সিনহা মজা নিয়ে বলল, ওকে কেউ বাংলা শেখা প্লিজ। ডেমো না দেবো হবে, আমার সাথে বল দে। জিম্মা কটমট চোখে তাকালো, পরে বলল, দে। এই তো দে উচ্চারণ হচ্ছে, এবার বল দেবো। দেব। এবার বল দেবো। দেব। এবার বল দা। দা। জিম্মা দা বলতে সিনহা পুনরায় বলল, তারপর বল দার্জি। দার্জি। এবার একেবারে বল দার্জিলিং। এবার একবার বলো দার্জিলিং। দেব দার্জিলিং। তাহলে আমাদের না আমাদের। ইয়ে, আমি পারি। কত কষ্টে ড নাদ হবে। জিম্মা কিয়ারার বাংলা শেখা শেষ হতে কিয়ারা বলল, এবার তোদের ব্যাকরণ ক্লাস শেষ হলে আমি কিছু বলি। কিয়ারার কথার প্রত্যুত্তরে সিনহা বলল, বল বল, আমি তো জিমাকে বাংলা শেখাচ্ছিলাম। ইনকেয়ারকে বেশি পাত্তা দেওয়া যাবে না। আমার তো ওদের ছাটার পার্টিতে যেতে মন চায়, বা যেই না বালের পার্টি। কিয়ারার কথায় সবাই ওর দিকে তাকিয়ে আছে। তখন হিয়া বলল, তুই এই গালি শিখলি কোথায়? গ্রুপ থেকে। গ্রুপে আমার বাংলাদেশের ঠোঁটকাটার সাথে এমন কথা বলা মেয়েদের সাথে পরিচয় হয়েছে। ওরা দেখি গ্রুপে কিছুর থেকে কিছু হলে এটা বলে। আমি কখনো বলিনি, এই ফার্স্ট টাইম তোদের সামনে আর কি। কিয়ারার কথায় সিনহা বলল, তাহলে ইনকেয়ারের এই পার্টি সুন্দর একটা নাম পেয়ে গেলাম, বালের পার্টি। ইয়েস, দিস বালের পার্টি। আর আমরা ওটাতে যাচ্ছি। বাংলোর সামনে এসে গেট দিয়ে গাড়ি প্রবেশ করল। গার্ডেনে 6টা কারের দেখা মিলল। ওরা 4 জন ভেতরে গেল। হিয়া সহ সবাই সিয়ার সাথে দেখা করলো। অতঃপর সবাই সবার সাথে অল্প স্বল্প ইন্ট্রোডিউস হয়ে নিল। হিয়া একটু সাইডে আসতেই হাতের টান পড়ল। ভয় পেয়ে আচমকা তাকালো। ইনকেয়ারের সেই হাসি, যেটা সবসময় ঠোঁটে লেগেই থাকে, আর সেই হাসিটা হিয়ার সহ্য হয় না। ইনকেয়ারকে জাস্ট অসহ্য লাগে। তার কাছে সব কিছুতে সে জিতে যাবে, এটা ভাবলে আরো বেশি রাগ চাপে মাথায়। এত ভেবো না, ভালোবেসে ফেলবে। এভাবে তাকিয়েও না, প্রেমে পড়ে যাবে। কথাটা বলে চুলে হাত দিয়ে সেগুলো পেছনের দিকে স্লাইড করলো ইনকেয়ার। ভালোবাসা দূরে থাক, আমি তো আপনার মুখটাও দেখতে চাই না। সেই জন্যই তো বাকি জীবন তোমায় আমার সাথেই কাটাতে হবে। এই জন্যই তো আপনাকে আমার খুন করতে মন চায়। আচ্ছা করো খুন, তোমার হাতে মরবো ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। এটা প্রতিশোধের খুন না, ভালোবাসার খুন, যেটা আমি আমার প্রিয়তমার হাতে হব। হিয়ার কথায় হাসলো ইনকেয়ার। সুইটহার্ট, চলো না একটু কাপল ডান্স করি। শখ নেই। ওহো, চলো।
কথাটা বলে হিয়ার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে গেল। দুজনে কাপল ডান্স করলো। হিয়ার এসবে মন নেই। ইনকিয়ার তাকে যেভাবে ঘুরিয়েছে মূর্তির ন্যায় সেভাবে ঘুরেছে। তার মাথা ঘুরছে অন্য প্ল্যানিং। তাদের ডান্স শেষ হয়ে সাইডে আসতেই কিয়ারা আসলো তাদের কাছে। ইনকিয়ারের সাথে হিয়াকে দেখে কিয়ারা বলল, এই হিয়া, তোকে না বলেছি এসব থার্ড ক্লাসদের থেকে দূরে থাকবি? এক্স্যাক্টলি, আমিও তো হিয়াকে এটাই বলেছি যে তোমার মতো থার্ড ক্লাসের থেকে দূরে থাকতে। তুমি আমায় আগে বলতে পারতে কিয়ারা, আমি তোমার জন্য শাড়ি গাউন যা লাগতো নিয়ে আসতাম। হিয়া, একে কিছু বলবি? ও কি বলবে শুনি? হে, তোমরা এমন কেন? দেখতেই পাচ্ছ বোন তার জামাইয়ের সাথে সময় কাটাচ্ছে, ডিস্টার্ব না করলে হয় না? সেন্স নেই তোমার মাঝে? সব সময় হিয়া হিয়া করতেই থাকো। বিয়েটা শুধু হোক, আমার বউকে আমি ছাড়া কেউ ডাক দিতে পারবে না, আর না আদেশ দিতে পারবে। ইনকিয়ারের কথার জবাবে কিয়ারা বলল, হিয়া তো বসে আছে আপনাকে বিয়ে করার জন্য। আপনার মতো থার্ড ক্লাসের জন্য ভালো করে খুঁজে দেখুন কোনো আন্টি বসে আছে কিনা। হিয়া, চল তো। হিয়ার হাত ধরে হাঁটতে যাবে তৎক্ষণাৎ ইনকিয়ার হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল আর নিজের হাত দিয়ে হিয়ার হাত ধরল। ভুল শালিকা, তোমার বোনকে এভাবে আমি ধরার কথা ছিল। আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? যাও নাচতে যাও, আমাদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি না হয়ে। কিয়ারা এবার আর কথা বাড়ল না, তেজ দেখিয়ে চলে গেল। কিছুটা সামনে আসতে ওয়েটারের সাথে ধাক্কা খেয়ে ড্রিঙ্কস তার ড্রেসে পড়ে গেল। ওয়েটার তাকে সরি বলল। এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করেনি কিয়ারা। হয়তো নিজের খেয়াল ছিল না, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ড্রেসের দিকে তাকাতে তাকাতে সামনে আসতেই আবার ও কারোর সাথে ধাক্কা খেলো। এবার সব রাগ তার উপর ছাড়তে হবে। সমস্যা কি? কানা লোক, যাও বাইরে যাও। মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায়। কিয়ারার কথার জবাবে সৌহার্দ্য বলল, এক্সকিউজ মি, আপনি নিজে না দেখে হেঁটেছেন, ঠিক আছে? আর আপনার ছেলে দেখে গায়ে পড়তে মন চেয়েছে, তাই এভাবে দেখেও না দেখার ভান করে হেঁটেছেন। যত সব কানাগুলা কই থেকে যে আসে কে জানে। আর ইমতিয়াজ, সৌহার্দ্য চৌধুরীর তো বইয়েই গেছে এমন উদ্ভট মেয়ের সাথে ধাক্কা খেতে, তাই না? কিয়ারার রাগের মাত্রা ছড়িয়ে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। সৌহার্দ্যকে একটা ধাক্কা দিয়ে কিছুটা পেছনে নিয়ে গেল। আপনার নিজেদের কি মনে করেন? সম্মান দিলে সম্মান পাবেন। একটা কি বলবো, অসভ্য তো আছেই, সাথে বিয়াদবও। বেয়াদবি কে করেছে মিস? কি জানো? আচ্ছা বাদ দিন মিস, পাগল। আমি পাগল? ও মা, স্বীকারও করে নিয়েছেন? আমি জিজ্ঞেস করেছি, স্বীকার করিনি। আপনাকে বলেছি তো, পাগল আপনি ছাড়ার কি হবে? জাস্ট শাট আপ। একদম বেশি বাড়াবাড়ি করতে আসবেন না, না হলে কি? থাপ্পড় দিয়ে দাঁত সব কয়টা ফেলে দেবো। আসুন। কুকুরের বাচ্চা, ফুটফুটে সুন্দর। কিয়ারার কথা সৌহার্দ্য রেগে গিয়েছিল, কিন্তু পুরো বাক্য শুনে আর কিছু বলেনি। কিয়ারা আর দাঁড়ায়নি, সিয়ার কাছে গিয়ে বসল। এখানে যদি একটু সেফ থাকা যায়, না হলে আসলেই এই ইনকিয়ার অপমান করা ছাড়ে না। হিয়ার ওর মাঝে কি এমন চলছে? নিশ্চয়ই কিছু আছে, সব জানতে হবে আমায়। ইনকিয়ার এবং হিয়া কয়েকটা কাপল পিক তুলেছে। হিয়ার মুখের অবস্থা দেখে তৃপ্তি হাসলো ইনকিয়ার। কেন জানি এই মেয়েটাকে ট্রেড দিতে ভালো লাগে। এই যে তেরা মেয়েটা, আমার কথা চলছে, এটাতে কেমন জানি শান্তি শান্তি লাগছে। মিস ইনকিয়ার আউসার চৌধুরী, তোমার তেরাবি সোজা করার জন্য এই চৌধুরী যথেষ্ট। কথাগুলো ভেবে মলিন হাসলো ইনকিয়ার। ইনকিয়ার তার ফ্রেন্ডদের সাথে কথা বলায় ব্যস্ত হতে গিয়ে চুপিসারে চলে গেল। সিনহা বসে আছে, জিম্মা সবার তামাশা দেখছে। হিয়া কিছুক্ষণ বসে থেকে বোর লাগছে। ঘড়ির কাঁটা 11টার ঊর্ধ্বে। কিয়ারা তো বাড়ি ফেরার জেদ ধরে বসে আছে সেই আসার পর থেকে। সিয়ার ভালো লাগছে না এত মানুষের মাঝে থাকতে। হিয়া বাংলোটা ঘুরে ঘুরে দেখার জন্য দাঁড়ালো। বিশাল লিভিং রুম, ছড়িয়ে উপরে ঘরগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়ল। উপরের ঘরগুলোর একটাই ঢুকলো, বেশ পরিপাটি লাগছে। করিডোর দিয়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছে হিয়া। তখন পাশের ঘরটা থেকে আওয়াজ আসতেই কৌতূহল জাগলো। দরজা খুলে ইনকিয়ারকে দেখে ভড়কে গেল। আপনি? Hey beautiful lady, what's your name? Please coming and take this seat. ডিভান থেকে উঠে দাঁড়ালো ইনফিতার। ফোনটা রেখে দরজার সামনে আসলো হাসি মুখে। হিয়ার মাথায় কিছু ঢুকছে না, কৌতূহলবশত রুমে প্রবেশ করলো।
হেই, নামটা? আরশিয়া খন্দকার হিয়া। ওয়াও, কিউট নেম। হিয়ার সেসবে মন নেই, রুমে বিশাল দেওয়ালে ঝুলানো ছবিগুলো দেখছে। মাথায় কিছু আসছে না তার। এটা কিভাবে সম্ভব? এই ইনকের আদৌ মানুষ তো? আর ও আমায় কি চেনে না? হিয়াকে ভাবনায় দেখে ইনফিতার বলল। কি ভাবছো? চমকালো হিয়া। না না, কিছু না, হাসলো ইনফিতার। হিয়া তাকিয়ে আছে তার দিকে। ইনফিতারের হাসিটা একটু অন্যরকম লাগছে। আমি আসছি। কথাটা বলে রুম ত্যাগ করলো হিয়া। বাকি ঘরগুলো দেখার প্রয়োজন মনে করেনি। করিডোর দিয়ে হেঁটে নিচে আসতে আসতে চমকালো হিয়া। এই 20 মিনিটের মাথায় সব ফাঁকা। সিয়া চলে গেল, হিয়ারা, তারা তিনজনও চলে গেল। আমায় ফোন কোথায়? হিয়া মনে পড়েছে না ফোনটা কোথায় রেখেছে। গাড়ির হর্নের শব্দে দৌড়ে বাইরে আসলো। সবকটা গাড়ি চলে গেছে, শুধু একটা গাড়ি বাদে। গাড়িটা ইনকিয়ারের হবে হয়তো। তখন আবার গুলির শব্দে দৌড়ে আবার ভেতরে আসলো হিয়া। সামনে আসতে ফ্লোরে একটা রিভলভার পড়ে থাকতে দেখলো। কেমন ভয় জেগে বসেছে মনের মাঝে। নিজের সুরক্ষার কথা ভেবে রিভলভারটা হাতে নিল হিয়া। বাইরে থেকে আওয়াজ আসতেই পেছনে ফিরল। তাকিয়ে দেখলো কোনো কিছুই নেই। রিভলভারটা হাতে নিয়ে হাত দুটো প্রসারিত করে ঘুরে দাঁড়ালো। হাত অনবরত কাঁপছে তার। আবারও বুলেটের শব্দে চোখ বন্ধ করে নিল। সামনে তাকাতে ইনকিয়ারকে ফ্লোরে পড়ে থাকতে দেখলো হিয়া। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ভয়ে জোরে ইনকিয়ার বলে চিৎকার করলো। চোখের কর্ণধার বেয়ে পানি পড়ছে হিয়ার। রক্তে ফ্লোর ভেসে উঠল। ঠিক তখনই সেখানে উপস্থিত হলো ইনকিয়ার। দৌড়ে এসেছে সে, একবার হিয়ার দিকে তো একবার ফ্লোরে পড়ে থাকা তার যমজ ভাই ইনফিতারের দিকে। হিয়ার হাত থেকে এবার রিভলভারটা পড়েই গেল। মুখে হাত দিয়ে কান্না করতে লাগলো সে। ইনকিয়ার তার ভাইয়ের অবস্থা দেখে জখম হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে হিয়া কান্না করছে। কান্নার জন্য তার কথা আসে না। হিয়ার দিকে রক্তচক্ষু করে তাকালো ইনকিয়ার। পরক্ষণে বলল, তুমি আমার ভাইকে মেরে ফেললে? হিয়ার মাথায় বাজ পড়ল। তখন মনে আসলো হয়তোবা তারা যমজ ভাই ও হতে পারে। হিয়া কাঁপা কাঁপা গলায় বলল, ওকে আমি মারিনি, কেউ আমায় ফাঁসানোর চেষ্টা করছে, বিশ্বাস করুন। ইনকিয়ার ইনফিতারের কাছে গিয়ে বসলো। চোখ বেয়ে পানি পড়ছে তার। হিয়া ইনকিয়ারকে দেখছে, কান্না করছে সে। বিশ্বাস হচ্ছে না হিয়ার। আমি মারিনি ওনাকে। ইনকিয়ার কোনো কথা বলছে না। কয়েকবার ডাকলো ভাই বলে, কোনো সাড়া পেল না ইনফিতারের। এই ভাই, ওঠ না। তুই না মাকে চেয়েছিলি আমার কাছে? আমি না বলেছি এনে দিব? এখন একটু তাকা না। হিয়ার বেশ খারাপ লাগছে। ইস, কি সাজানো সংসার ভেঙে গেল। মায়ের ভালোবাসা থেকে দূরে রাখলো। কি দরকার ছিল এতগুলো জীবন আর মন নিয়ে এক্কা দোক্কা খেলার? ওকে হসপিটালে নিয়ে চলুন না, ও বাঁচবে, প্লিজ দেরি করবেন না। ইনকিয়ার রক্তচক্ষু করে উঠে দাঁড়ালো। জাস্ট শ্যাট আপ। কি করে করতে পারলে তুমি এটা? আমি কিছু করিনি। চুপ, একদম চুপ। ধমকে বলল ইনকিয়ার। হিয়া চুপ হয়ে গেল। ইনকিয়ার ফোন বের করে কাউকে মেসেজ দিল। ফোনটা রেখে হিয়ার সামনে আসলো। সরি তোমার ওড়নাটা নেওয়ার জন্য। কথাটা বলে হিয়ার গায়ের ওড়নাটা নিজের হাতে নিল। হিয়া হাঁ হয়ে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। এই তো ইনকিয়ার ড্রেস আপ নিয়ে জ্ঞান দিত, এখন সে নিজেই ওড়না নিয়ে যাচ্ছে। ভাবনাতে বেশিক্ষণ থাকতে হয়নি হিয়ার। ওড়নাটা তার হাতে মুষ্টিবদ্ধ আকারে নিয়ে তার ভাইকে কোলে তুলে বাইরে বেরিয়ে গেল। হিয়া সেখানে দাঁড়িয়ে রইল। এক চুল পরিমাণও নড়ল না। তার কাছে সব কিছু সিনেমাটিক লাগছে। এই 20 মিনিটে সব কিভাবে ফাঁকা হতে পারে? আর কিয়ারা, জিম্মা, সিনহা, কিয়াস, ওরা কিভাবে আমায় রেখে চলে গেল? আমার ফোন কোথায়? ইনকিয়ার তার এক হাত ওড়নাটা দাড়ির মতো করে গিট দিল। হিয়া বুঝতে পারছে না ইনকিয়ার কি করতে চাইছে। আর ওনার আরেক কোণা নিজের হাতে বাঁধল। চিন্তা করো না সুইটহার্ট, আমি তোমায় আমার করে নেব। এই যে বাঁধন, এটা আর ছিঁড়তে দেব না। কথাটা বলে হাঁটতে লাগলো সামনের দিকে। হিয়া তার ওনার টানের কারণে হাঁটতে লাগলো তার পেছনে। বাইরে আসতেই গাড়ির সামনে দাঁড়ালো ইনকিয়ার। ওনাটা এক টান দিয়ে হিয়া তার সামনে চলে আসলো। তাকে গাড়ির সাথে চেপে ধরে বলল, আমার স্বপ্নের সাজানো প্রেমাশক্তি এখন প্রতিশোধের আসক্তিতে রূপ নিয়েছে। আমি তোমায় মারব না, কাটবো না, গুলিও করব না, হুমকিও দেব না, তবে কষ্ট দেব সুইটহার্ট।
নিতে পারবে না তুমি। আমাকে কষ্ট দেওয়ার পরিণাম কি হতে পারে তা হারে হারে টের পাবে। আমি যতটা ভালোবেসে আগলে রেখে পাগলামি করতে পারি, ঠিক তার দ্বিগুণ ঘৃণা সৃষ্টি করে অবহেলাও করতে পারি। এবার গাড়িতে ওঠো। কথাটা বলে সে গাড়িতে বসলো। ওড়নাটা টান দিতে হিয়া দরজার সামনে চলে আসলো। আবারও ওড়না টান দিতে যাবে, হিয়া গাড়িতে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। হিয়ার মাথায় কিচ্ছু আসছে না। তার মানে সব প্ল্যানিং। এই ইনকিয়ার এভাবে সব কিছুতে জিততে পারে না। না, সব কিছুতে জিততে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি যা যা বলেছি ঠিক তাই তাই যাতে হয়। একদম কথার নড়বড় হলে সব কয়টাকে আমি উপরে পাঠিয়ে দেব। মিস আরশিয়া খন্দকার, আজকের রাতের 2 ঘন্টা আমার জন্য ব্যয় করতে হবে আপনার। একটু বুঝিয়ে বলতে গেলে, নাও ইউ আর সুইটেবল ফর এ ফিজিক্যাল রিলেশনশিপস, টুনাইট ফর 2 আওয়ার্স। হিয়া এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, কেঁদে দিল। আমার জীবন নিয়ে এমন এক্কা দোক্কা না খেললে কি হয় না? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো বলেই দিয়েছি আমি ওকে কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আর শিয়া কখন গেল? জিম্মা, কিয়ারা, ওরা কখন গেল? তুমি বলেছো দেখেই ওরা চলে গেছে। আর সিয়া বৌদি হালকা অসুস্থ ছিল, তাই চলে গেছে। কথাগুলো নীরব কণ্ঠে বলল ইনকিয়ার। হিয়া অবাক হলো, এই নাম মাথা গরম ছিল, মুহূর্তেই বরফ। ও সব জানে, সব প্ল্যানিং করেই করেছে। না হলে নিজের ভাইয়ের এই অবস্থা কেউ এখন মেয়ে নিয়ে গাড়িতে বসে থাকতে পারে? এনিওয়ে সুইটহার্ট, তুমি কান্না করছিলে ইনফিতারকে আমি ভেবে? আমি তো ভয় পেয়ে কান্না করছিলাম। আমাকে হারানোর ভয় সুইটহার্ট? না, আপনি কে যে আপনি মরে গেলে আমি কান্না করব? এই তো হতে যাচ্ছি তোমার জীবন মৃত্যুর সাথে। সব কিছুতে আপনি জিতে যেতে পারেন না। এসব বলে লাভ নেই সুইটহার্ট। প্র্যাকটিস করে মাঠে নেমেছি। তোমার মা তো আবার পাক্কা খেলোয়াড়। এখন এতদিনের অনুশীলন কি করে বৃথা যেতে দেই বলো? জিততে তো আমায় হবেই। এমনিতে তোমার মায়ের সাথে খেলায়ও জিতব, সাথে তোমার জীবন নিয়ে এক্কা দোক্কা কি যেন বলে না, ওইটাতেও আমি জিতব। হিয়ার কথা বাড়ায়নি, চুপচাপ বাইরে তাকিয়ে থাকলো। কয়েক মিনিট পার হতেই ইনকিয়ার আবার ডাক দিল, এই সুইটহার্ট। হিয়া তাকালো। ইনকিয়ার তার গালে হাত রাখলো, আঙুল দিয়ে স্লাইড করলো। হিয়ার চোখ বেয়ে টপ টপ পানি পড়ছেই। সুইটহার্ট, আমি তোমার ক্ষতি চাই না, ট্রাস্ট মি। আমি তোমায় ভালোবাসি। এই যে গড প্রমিস, কখনো তোমায় ছেড়ে যাব না। তুমি এখনো আপন মানুষ চিনলে না। আমি তোমার খারাপ চেয়ে আসিনি। তুমি আমার জীবনে শুভ হয়ে এসেছ, আর আমি তোমার দুঃখগুলো লাঘব করতে এসেছি। কোথায় আমার দুঃখ লাঘব হলো? আচ্ছা, আর বাড়বে না। এই যে। কথাটা বলে নিজের আঙুলের আংটিটা খুলে হিয়ার অনামিকা আঙুলের আংটিটা পরিয়ে দিল ইনকিয়ার। বাগদান কমপ্লিট সুইটহার্ট। এবার বিয়ে এবং ফিজিক্যাল রিলেশনশিপ যেটা আর কি বাকি আছে। হিয়া তাকিয়ে আছে ইনকিয়ারের দিকে। ওর বলা প্রতিটা কথায় অনেক গভীরতা রয়েছে, যা তার অজানা। কি এমন জানে ইনকিয়ার আমার পরিবার সম্পর্কে যেটা আমি জানি না? রাত্রে 3টার দিকে 2টা গাড়ি প্রবেশ করলো খন্দকার বাড়ির গেট দিয়ে। কিয়ারা, জিম্মা, সিনহা, কিয়াস ভেতরে এসে যে যার মতো রুমে চলে গেল। হিয়া ব্যালকনিতে বসে আছে। আধ ঘন্টা আগে ইনকিয়ার দিয়ে গেছে তাকে। ব্যালকনিতে বসে আজকের রাত্রের ঘটনাগুলোর কথা ভাবছে। তার বাইরে আসা, গুলির শব্দে ভেতরে যাওয়া, আবার ফ্লোরে একটা রিভলভার পড়ে থাকতে দেখা, সেটা উঠানো। আর তখনই বাইরে শব্দ হলো। শব্দটা বাইরে হয়নি, ভেতরে হয়েছে। আমার বোঝার ভুল ছিল। আর ওই শব্দটা গুলির ছিল, যেটা ইনকিয়ার 2 আর ভাইকে করা হয়েছে। কেউ প্ল্যানিং করে আমাকে ফাঁসিয়েছে। ইনকিয়ারের চোখে আমায় খারাপ বানাতে চাচ্ছে। আর ওর ভাই কোথায় গেল? ইনকিয়ার বড় মাপের প্ল্যানিং করেছিল, আর সেটাই সে সাকসেস হচ্ছে। আর এই বিয়ে মাঝখানে আমি কিছুই পেলাম না। না তাদের সত্যিটা জানি, না ওর ফ্যামিলি সম্পর্কে, না ওর মা কোথায় থাকে, কি সব হচ্ছে আমার সাথে। এই সাজান্তা আরিয়া, এই মহিলা সব জানে। একে তো কি করা উচিত? এই মহিলার জন্য আজকে আমার জীবনের এই বেহাল দশা। আচ্ছা, এই মহিলার এমন সুন্দর রেকর্ড জানার পর বাবা তাকে ডিভোর্স দেয়নি কেন? বরং দ্বিগুণ বেড়ে গেল। আমার মাথাটা সত্যি চলে গেছে। বাবা মায়ের বিচ্ছেদের কথা ভাবছি।
হিয়া ব্যালকনি ছেড়ে ওয়াশরুমে ঢুকে মাথায় পানি দিতে লাগলো। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রইল ঘন্টাখানেক। ঘুমে চোখ বন্ধ হয়ে আসে, কোনো রকম চেঞ্জ করে শুয়ে পড়ল। ড্রেম, তুমি ঠিকঠাক সব করেছো তো? কোনো প্রবলেম হয়নি তো? তখন ফোনের এপাশ থেকে জেমস বলল, আন্টি, কোনো প্রবলেম হয়নি, এভরিথিং স্টেপ বাই স্টেপ কমপ্লিট। থ্যাংক ইউ আমার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দেওয়ার জন্য। কথাটা বলে কল কেটে দিল ভদ্র মহিলা। পরের দিন সকালে শাশুড়ি মা, ওয়াও, ফ্যান্টাস্টিক! কি বলবো, আপনার এত মাথামোটা বুদ্ধি, প্রশংসা না করলে হয় না। রুম থেকে ব্যালকনিতে আসলো সাজান্তা আরিয়া, দাঁতে দাঁত চেপে বলল, তোমার এসবের ইন্টারফেয়ার করতে হবে না। দূরে আছো, ভালো আছো, খামোখা আমাদের মাঝে ইনভলভ হয়ে লাভ নেই, পস্তাতে হবে তোমায়। তখন সাজান্তা আরিয়ার কথার জবাবে ইনকিয়ার বলল, আরে শাশুমা, কি যে বলেন! আপনার মেয়ে সিয়ার কথা মনে আছে তো নাকি? শাশুমা বলা অফ করো। আমি তোমার কোন জন্মের শাশুড়ি? আর শিয়ার সংসারে তুমি কি করবে শুনি? ও ইয়ানাতকে বিয়ে করেছে, ইয়ানাতের সাথে সংসার করবে। ইয়ানাত যা বোঝার বুঝবে। থ্যাংক গড আপনার একটা মেয়েও আপনার মতো হয়নি, নাহলে আবার কয়জনের সাথে সংসার শুরু করতো আল্লাহ ভালো জানে। তা শাশুমা, কি এমন খেতেন যে এত মানুষ সামলাতেন? জাস্ট শাট আপ, বেয়াদব ছেলে, মুখে লাগাম টানো। তোমার মায়ের মতন আমি। তাহলে শাশুমা বলতে বারণ করেন কেন? এমনিতে বলবো আন্টি, আপনার ফিগার এখনো কিশোরীদের মতো। শ্বশুর ছাড়াও অন্যদের জন্য। সামনে আসিস বেয়াদব, তোকে আমি জুতো মারবো। ওয়েট শাশুমা, একটা সারপ্রাইজ আছে, জাস্ট ওয়েট। আর আপনার মতো মানুষদের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। এখন গিয়ে শাওয়ার নিচ্ছি, সাথে কয়েকবার থুতুও ফেললাম। আর হ্যাঁ, আমাদের বেবি আসবে, নানু হওয়ার জন্য রেডি থাকুন। কথাটা বলে খট করে কলটা কেটে দিল ইনকিয়ার। সাজান্তা আরিয়ার মাথায় রাগ চেপে বসল। এসব কৃতকর্মের কথা এভাবে ফাঁস হবে? আর এই ছেলে তো শুধু হিয়াকে না, আমাকেও থ্রেটের উপর রাখে। ওই আধার চ্যাটার্জিকে তো ইচ্ছে করছে মেরে পুঁতে দিতে। নিজেকে সামলে তো রাখতে পারে না, কোথায় কে বসে থাকে সেটারও খেয়াল রাখে না। এই ছেলে আমাদের ভিডিও কোথায় পেল? উফ, সেদিন কি ওই রুমে ভালোভাবে দেখা উচিত ছিল আমার। ইনকিয়ারের পাঠানো ভিডিওটার দিকে এক নজর তাকালো, যেটাতে তার আর আধার চ্যাটার্জির অন্তরঙ্গের ভিডিও। এই ভিডিও কোনোভাবে তীব্রর ফোনে গেলে শেষ, সব শেষ। মাথায় হাত দিয়ে ব্যালকনিতে রাখা দোলনায় বসে গেল সাজান্তা আরিয়া। আধার চ্যাটার্জি ভিন্ন ধর্মী, তীব্র খন্দকারের কলিগ। তাদের মূলত পরিচয় হয় একটা পার্টি থেকে, যেখানে আধার খন্দকার পরিবারকে ইনভাইট করেছিল। হিয়া সিয়া যায়নি, তীব্র খন্দকার আর সাজান্তা আরিয়া গিয়েছিল। এছাড়া তীব্র খন্দকারের মুখে আধারের কথা প্রায়ই শুনত সাজান্তা আরিয়া। সেখান থেকেই পরিচয়, ফোন আলাপ, এভাবে তাদের সম্পর্ক প্রগাঢ় হতে থাকে। একদিন আধার তাকে প্রস্তাবও দেয়, না করতে পারেনি। কে জানতো এটাই এখন যত সমস্যার মূল হয়ে দাঁড়াবে। সাজান্তা, তীব্র খন্দকারের আকস্মিক ডাকে চমকালো সাজান্তা আরিয়া। তার হাসি মুখ দেখে মেজাজ বিগড়ে গেল। একে তো চিন্তার শেষ নেই, আর এই লোকের খুশির শেষ নেই। কি চাই? ব্রেকফাস্ট করবে, চলো। তুমি যাও, আমি আসছি। তীব্র খন্দকার দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন। সাজান্তা আরিয়া সেখানেই বসে আছেন। ধুর, এর সাথে সেদিন পার্টি চুলের ডেটে না গেলেই হতো। ইসমামকেও পেতাম, আর এই সংসারটাও। এই শিয়াটাও তখনই একবার আসার জন্য গেছে। হিয়ার সাথে এখন পরিবারের রক্তের কোনো সম্পর্ক নেই। শিয়া তীব্র খন্দকারের মেয়ে হিয়া না, অথচ এই সত্যিটাই তীব্র জানে না। কি আর হয়েছে গতকাল রাতে? ইনকিয়ার হিয়ার সাথে যা ঘটানোর ঘটিয়েছে। এখন সময় আসলে সব ফাঁস হবে। আমি সাজান্তা আরিয়া খন্দকার বাড়িতে তীব্রর সাথে বিছানায় বসে গল্প করলেও সব কিছুর ইনফরমেশন আমার কাছে আসে, এবং আসেও। হিয়ার প্রেমের কথাও আমার অজানা নয়। আর ভাবল না সাজান্তা আরিয়া, চুপচাপ নিচে গেল। শুধু তার বোন স্বপ্নীল ফারিয়া আছেন। সানজিয়া তারিয়া তার শ্বশুর বাড়ি চলে গেছেন। কিয়ারা এখানেই আছেন। তারা তিনজন ব্রেকফাস্ট করে নিয়েছে। বাচ্চারা উঠতে অনেক লেটে আছে। ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হেল্প করলো সিয়া। গতকাল রাত 3টার দিকে বাড়ি ফিরেছে।
কি একটা অবস্থা ছিল। ইনকিয়ার সবাইকে ঠেলে পাঠিয়ে দিয়েছে। কিয়ারা, কিয়াস, জিম্মা, সৌহার্দ্য, তানজিম, উর্মি, নীলাভ্র, ইনকিয়ারের কয়েকজন ফ্রেন্ডসও ছিল। তারা সহ একটা খোলামেলা জায়গায় আড্ডা দিয়েছিল, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে। ব্যাপারটা ভালোই লেগেছিল, এই এসির কৃত্রিম হাওয়ার থেকে ন্যাচারাল বাতাসটা। কফির মগ আর চায়ের কেতলিটা নিয়ে টেবিলে রাখতে আরিচনা চৌধুরী নিচে আসলো। তখন সিয়া তাকে দেখে বলল, গুড মর্নিং দাদিমা। গুড মর্নিং সিয়া। তুমি বসো, আমি চা দিচ্ছি। সিয়ার কথায় আরিচনা চৌধুরী চেয়ারে বসলেন। সিয়া তাকে চায়ের কাপ এগিয়ে দিল। চায়ের চুমুক দিতে দিতে আরিচনা চৌধুরী প্রশ্ন করলেন, কেমন কাটলো পার্টি? ভালোই। দেখো আবার ইনায়েতের কলিগদের নাম্বার নিয়ে এসে তাদের নিজের ভাতার বানিও না। তোমাদের তো আবার রক্তের টান আছে, হলেও হতে পারে। সিয়া চুপচাপ শুনল। কামিনী, কাঞ্চন আর আমার ছোট ছেলে সবাই নতুন বাড়িতে চলে যাবে, সেখানে তুমিও চলে যাবে তাদের সাথে। এখানে আমি, ইনকিয়ার আর তার বউ থাকবো। কবে যাব দাদি? এত খুশি হয়ে লাভ নেই নাথ বউ, আমি সেখানে দিনের অর্ধেক সময় থাকবো, আর বাকিটা এই বাড়িতে। তোমার বেশি জার্নি হয়ে যাবে না? তার চেয়ে আমাদের সাথে ওই বাড়িতেই চলো। আমি চলে গেলে ওর বউকে আদর সোহাগ করবে কে? কেন, ভাইয়া আছে না? ওর তো দয়া বেশি, আমি আবার অত দয়া দেখাতে পারবো না। তোমাকে তো কমই আদর সোহাগ করি, ওকে তো আরও করব, একেবারে কাজের ওপরে রাখবো। জানি বুড়ি, তোমার আদর সোহাগ এই কাজ করানোটাই। কে জানে ভাইয়ার বউঠার কপালে কি আছে। তাদের কথোপকথনের মাঝে ইনকিয়ার শীষ বাজাতে বাজাতে হেলে দুলে সিঁড়ি পার হয়ে ডাইনিংয়ে আসলো। গ্র্যান্ডমা, আমায় রেখেই ব্রেকফাস্ট? মাত্র চাটা নিলাম, শিয়াকে বলে দিয়েছি নতুন বাড়িতে যে চলে যেতে হবে। কিন্তু আমাদের নতুন বাড়িতে আগামীকালকে একটা পার্টি রেখেছি। পার্টি শেষ হলে সেখানে সবাই শিফট হবে। আমাদের কোম্পানির বিজনেস পার্টনারদেরকেও ইনভাইট দিয়েছি, সাথে খন্দকার বাড়িতেও ইনভাইট দিয়েছি। কথাটা বলে কফির মগ হাতে নিল ইনকিয়ার। তাহলে পার্টির পরে যেও সিয়া, ততদিন আমার সেবা করো। আহা গ্র্যান্ডমা, বৌদি কেন? কয়েকদিন পর আরেক নাত বউ আসবে, সে না হয় করবে। এখন এই কয়েকদিনের জন্য একজন ফিমেল সার্ভেন্ট দিয়ে যা করার করো। ইনকিয়ার কথাটা বলে কফির মগ হাতে উপরে চলে গেল। নিজের রুমটার দেয়ালে আরেকবার চোখ বোলালো। এই যে দেয়াল জুড়ে তোমার বসবাস সুইটহার্ট, এটা দেখলে কি রিয়াকশন দেবে তুমি? আচ্ছা সেসব বাদ দাও, আমার ওয়ালেট ওয়ালপেপার জুড়েও তুমি আছো। প্লে বয় থেকে একেবারে লয়াল হয়ে গেলাম। কফি শেষ করে জিম্মার ফোনে কল দিল ইনকিয়ার। ইয়ারফোনটা গতকাল তার হাত থেকে কোথায় রেখেছে মনে পড়েনি। কয়েকবার রিং হতে জিম্মার রিসিভ করলো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কে? আমি বিকাশ থেকে প্রকাশ বলছি। কিন্তু প্রকাশ, আমার তো বিকাশ নেই। তাহলে তোমার ফোনটা তোমার বোনের কাছে দিয়ে আসো, ওকে বিকাশ কিভাবে খুলে শেখাবো। এই, কে আপনি? আমি তোমার জিজো, হিয়ার জামাই, ইনকিয়ার আউসার চৌধুরী। ও, ওই বালটাই এবার পায়ে ধরলো, ফোন দেব না। তাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতে এসে তোমার ঘুম থেকে টেনে তুলে লিভিং রুমে নিয়ে গিয়ে সবার সামনে কিস করব, একেবারে দিচ্ছি। জিম্মা এক লাফে উঠে হিয়ার রুমের দিকে দৌড় দিল। ওটা দিচ্ছি না শালিকা, ওটা দিচ্ছি হবে। একদম ভুল ধরবেন না। নিঃশব্দ হাসলো ইনকিয়ার। হিয়াকে ডেকে টেনে টুনে তুলে ফোন ধরিয়ে আবার রুমে এসে শুয়ে পড়ল জিম্মা। হিয়ার নাম্বার দেখে চিনে ফেলেছে। হিয়া বিরক্ত হলো প্রচুর। ফোন কানে দিতে সেই কমন গান শুনল। নিশিদিন তুমিহীন একা লাগে, স্বপ্ন সাজাই প্রেম অনুরাগে। হিয়া বিরক্তি নিয়ে তবুও বলল, কি চাই? ওঠোনি এখনো? আমার ঘুমে ডিস্টার্ব না করলে হয় না? এটা আমার দায়িত্ব সুইটহার্ট, দায়িত্ব পালন করছি। জাস্ট শাট আপ। আপনার দায়িত্ব মাই ফুট। আমি ভালো করেই বুঝতে পেরেছি আপনার প্ল্যানিং। শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। ডিভোর্স পেপার 3 মাসের মধ্যে পেয়ে যাবেন। এই 3 মাস আর একদিনও আমায় কল দেবেন না, আর ডিস্টার্বও করবেন না। কথাটা বলে কল কেটে দিল হিয়া।
এই ইনকেয়ার নিশ্চয়ই আমার সিয়ার বিয়ের দিনের ভিডিওটা দেখিয়ে ফ্যামিলি থেকে দূরে নিয়ে যাবে। আর ওর দাদিমা ওই মহিলা তো আল্লাহ ভালো জানে, কুটনি বুড়ি একটা, আমায় জ্বালাবে। ইনকেয়ার থামিনি, কলের উপর কল করেই যাচ্ছে। হিয়া বিরক্ত হয়ে কল রিসিভ করলো। কি চাই? কথা বলো, না হলে চলে আসবো। ভিডিওর কথা ভুলে গেলে? আমাকে থ্রেট না দিলে হয় না? না, হয় না। ধুর চাই। সুইটহার্ট, ওই যে 6 মাস আগে যেভাবে আমরা কথা বলতাম সেভাবে কথা বলো। চলো না, আমরা আগের মতো হয়ে যাই। স্বপ্নে দেখুন, আমি ভুল করেছিলাম জীবনে 2 বার, একটা না জেনে আর একটা ইচ্ছের বিরুদ্ধে। আমি জানি ইচ্ছের বিরুদ্ধের ভুল আমায় অনেক পস্তাতে হবে। প্রথমত আপনার সাথে রিলেশনে গিয়ে, আর দ্বিতীয়ত এই বিয়ে। ধুর, কি যে বলো সুইটহার্ট। মনে হয় জামাই আদর করা উচিত ছিল তোমায়, তাহলে আমার প্রতি একটু টান থাকতো। এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি। জাস্ট শাট আপ। শোনো না, আবার কি? তোমার মাকে আজকে একটু থ্রেট দিলাম। অনেক বড় মহাভারত জয় করেছেন আপনি, এখন নোবেল পাবেন। আজাইরা ফালতু। এভাবে বলতে পারলা? চল ফোন রাখ। ধমক দিয়ে কল কেটে দিল হিয়া। হালকার উপর ঝাপসা করে থ্রেড দিল। তেরামি আবারও শুরু হয়ে যাচ্ছে। আমার যা দাদি, তোমার 12টা বাজাবে বউ। তোমার জন্য দোয়া করছি এখনই। আকাশের দিকে তাকিয়ে আমিন বলল ইনকেয়ার। রুমে এসে রেডি হয়ে নিল। নিচে আসতে দেখলো ইনায়েত ব্রেকফাস্ট করছে। খোঁচা মেরে বলল, এত খেও না বউ, মোটা হয়ে যাবে। পরে তোমায় প্রেগনেন্ট ওমেন লাগবে। খোঁচা না দিলে নয় কি? খোঁচা দিলাম কই, ঠিকই বলছি। পরে চৌধুরীর বাড়ির বদনাম হবে। বউকে প্রেগনেন্ট বানাতে না পেরে নিজেই প্রেগনেন্ট হয়ে গেল চৌধুরী বাড়ির বড় ছেলে। মান সম্মান কোথায় থাকবে ভেবেছ? তোমার আর মান সম্মান? ওই যে একবার সানিয়ার সাথে ডেটে গিয়ে সানিয়ার সাথে ধরা খেয়ে ক্যালোনি খেয়েছো, ওই রকম মান সম্মান তোমার? এটা বেশি হয়ে গেল না? কি দরকার ছিল এটা বলার? কোথায় বৌদি জানে তোমার মতো এত আবাল না আমি। সেখানে তো আমায় বলদ বানিয়ে ছেড়ে দিলা। ভাই নামের কলঙ্ক তুমি। জানি, এখন কি আর বলবে ওই ভাই নামের কলঙ্ক ছাড়া? ভুল কিছু বলিনি, আসলে তুমি গাধা, সাথে কথাবার্তাও গাধা টাইপ। আমি গাধা? আমার বউয়ের সামনে আমায় অপমান না করলেই নয়। ভাগ্য ভালো যে গাধা বলেছি, না হয় বলদই বলতাম। কথাটা বলে শেষ বাজাতে বাজাতে বেরিয়ে গেল ইনকেয়ার। শিয়া এতক্ষণ 2 ভাইয়ের ঝগড়া দেখছিল। এদের ঝগড়া শুনলে এমনিতেই হাসি পায়। একজন আরেকজনকে পচাতে আসে, পরে নিজেই সম্মান সার্জারি করে যায়। আসলে ভাইয়া ভুল কিছু বলেনি। ইনায়েত গাধা না, আস্ত বলদ। তুমি আবার ওর কথা বিশ্বাস করনি তো? ভ্রু কুঁচকে প্রশ্ন করল ইনায়েত। বিশ্বাস না করার কি আছে? আমি তো দেখতেই পাচ্ছি ভাইয়ের ভুল কিছু বলে না। ইনায়েত খাওয়া ছেড়ে পানির গ্লাস নিয়ে উপরের দিকে হাঁটা ধরল। ইসমাম আহসাফ চৌধুরী বিডিতে ব্যাগ করবেন আগামীকাল। বরাবরের মতো বিষণ্ণ মন নিয়ে নিজের ব্যাগ গোছাচ্ছেন আর দীর্ঘশ্বাস ফেলছেন। ব্যাগ গুছিয়ে ফোন হাতে ব্যালকনিতে গেলেন। ফোনের ওয়ালপেপারের দিকে একবার তাকালেন। রাত্রি, তোমার প্রখর অভিমানের ভারেই একদিন আমি মারা যাব। এই প্রখর অভিমান শেষে হয়তো আমায় পাবে না। ভালোবাসার কোনো বয়স হয় না। 20 বছর আগেও তোমায় ভালোবাসতাম এবং 20 বছর পরও বলবো আমি তোমাকেই ভালোবাসি। আসলে নারীদের অভিমান তাদের ভালোবাসার মতোই তীব্র হয়, আর আমার প্রতি ভালোবাসাটা অভিমানের মতোই তীব্র ছিল। চাপা হেসে ফোনের ওয়ালপেপারে দেখল পুনরায় ইসমাম আহসাফ চৌধুরী। বিষাদ মন নিয়ে বসে আছে জানালার পাশে রাত্রি, আন্নান। সেদিন ইসমাম আহসাফ চৌধুরীর সাথে দেখা হওয়ার পর থেকে তার সব কিছু বিষাদে ছেয়ে গেছে। এত বছর পর এভাবে দেখা হবে ভাবতে পারেনি। তখন তার বান্ধবী দিশা তার কাছে গেল, কাঁধে হাত রেখে বলল, ফিরে যাও রাত্রি, এভাবে মন খারাপ করে কি লাভ? তোমার সন্তান, স্বামী, একটা পরিবার আছে। এভাবে অভিমান করে বিষাদের মতো মুখ করে বসে থাকলে লাভ আছে? বরং এই বিষাদী মনটাকে রঙিন করে তোলো। বিষাদের ছায়া ছিল না একসময় আমার জীবনে। এই ভালোবাসাটাই সময়ের সাথে এখন বিষাদ আমার কাছে। ভালোবাসাটা যেমন রঙহীন রঙিন, এই মনের বিষাদ ব্যথাটা তার বিপরীত, রংবিহীন। অভিমান জমে অভিযোগ হয়, কিন্তু এভাবে এত বছর ধরে কেউ দূরে সরে থাকে? 20 বছর। তুমি পারো বটে রাত্রি। আমি তো তাদের ভালো চেয়েই দূরে সরে এসেছি। তুমি হয়তো জানো না দিশা। বলো না রাত্রি। আমি জানি
ইসমাম আউসফ চৌধুরীর যে ভিডিওটা আমাকে দেখানো হয়েছে সেটা ইসমাম আউসফ চৌধুরীর ভিডিও, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে এসব করেনি, তাকে ফাঁসানো হয়েছে। সোসাইটিতে তার সম্মান ধূলিসাৎ করতে চেয়েছিল। ইভেন চৌধুরী বাড়ির সম্মান নিয়ে একজন খেলছিল। সেই খারাপ সময়টাতে আমি কারোর পাশে থাকতে পারিনি, না আমার ভালোবাসার মানুষটার, না আমার কাছের মানুষগুলোর। এটা তো আমিও জানলাম 3 বছর আগে। আমি জেনেছি অনেক আগেই, কিন্তু আমি যতবার বিডিতে ব্যাক করতে চেয়েছি ততবারই আমার ছেলে ইনফিতারের উপর অ্যাটাক করে। সেটা সাজান্তা আরিয়া লোক দিয়ে করিয়েছে। আমার কানাডায় আসার পেছনে সাজান্তা আরিয়া দেয়। আমি যখন তোমার বাসায় ছিলাম তখন ও আমাকে কল দিয়ে ডাকে দেখা করার জন্য। একটা বারের কাছে আমিও যাই। সেদিন ও বলেছিল এসব ও করিয়েছে যাতে আমার সংসারটা সে পায়, আমি ফিরেও লাভ হবে না। আমার 3টা ছেলেকেই ও মেরে ফেলবে। আমার ছেলেদের কথা ভেবে আমি চলে আসি কানাডায়, কিন্তু তার 2 বছর পর শুনি ওর মেয়ে হয়, তাও ইসমাম আউসফ চৌধুরীর বন্ধু তীব্র খন্দকারের আর ওর মেয়ে। ভেবেছিলাম আমি ফিরবো, কিন্তু ও এত খারাপ জানো। আমাকে থ্রেট দেওয়া হয়েছে পুনরায়। আমি ইসমামের জীবনে আবার ফিরে গেলে আমার 3 ছেলেকেই ও মেরে ফেলবে। আমি চাই না আমার সুখের জন্য আমার 3 ছেলে আমাকে ছেড়ে চলে যাক। এখনো কি তোমার সাথেই আছে ওরা? এভাবে বলো না, ওরা আমার সাথে নেই, কিন্তু এতটুকু তো জানি ওরা বেঁচে আছে এবং হাসি খুশি আছে। প্লিজ তুমি বিডিতে ব্যাক করো। ওই সাজান্তা আরিয়া কিছুই করতে পারবে না। তোমার ছেলে ইনক্যারিয়ার আছে তো, ও হ্যান্ডেল করবে সব কিছু। ইনকেয়ার তো একটা পাগলা, ও কি ঠিক করবে? ওর জীবনটাই তো অন্ধকারাচ্ছন্ন। রাত্রি, তুমি ফিরে যাও, তোমার ছেলেদের কথা ভাবো। ইসমাম ওয়াসাফ চৌধুরী তো মনে হয় মারা যাবে তুমি ফিরতে ফিরতে। আমার সাজানো সুখের সংসারে কালনাগিনীর নজর লেগেছে। এই নজর সরিয়ে ফেলে না। ওর মেয়েই নাকি আমার বাড়ির বড় বউ। উফ রাত্রি, এভাবে মিলে গেল কেন? এখন তুমি যাও, আরও ওর মেয়ের ওপর যা শোধ নেওয়ার নাও। আসলে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাই তো ঘুরে ফিরে ওর মেয়েকে আমার ঘরে পাঠিয়েছে। কিন্তু আমি ওর মায়ের পাপের শাস্তি ওকে কেন দেব? ও নিজের শ্বশুর বাড়িতে এসেছে সুখে শান্তিতে সংসার করতে, আমি কেন গিয়ে অশান্তি করব? তার মানে তুমি বিডিতে ব্যাক করবে? আগামীকালকে দেখব, আমি টিকিট কেটে নেব। এটাই সুন্দর সিদ্ধান্ত। এবার সাজান্তা আরিয়ার সাথে যা হবে সামনাসামনি হবে। দুপুরের দিকে চৌধুরী বাড়িতে সবাই মিলে বসে লাঞ্চ করছে। সিয়া সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। ইনকিয়ার এখন অবধি খেতে আসেনি। সিয়া আরিজোনা চৌধুরীকে খাবার সার্ভ করছে, এমন সময় ইনকিয়ারও আসলো খাবার খেতে। সিয়াকে খাবার সার্ভ করতে দেখে বলল, বৌদি কেন খাবার সার্ভ করছো? এনায়েত কি করছো? বসে বসে সারের মতো খাচ্ছ? হ্যাঁ, বৌদিকে খেতে দিয়ে তুমি নিজেই না খাবার সার্ভ করবে? একদিন বলেছিলাম সব দিক খেয়াল রাখতে। ইনকিয়ারের চিল্লাচিল্লিতে ইনায়াত চেয়ার ছেড়ে উঠে গেল। এতক্ষণ এই জ্ঞানটা হয়নি তোমার। মানে বলদ গাধা আবাল যদি থেকে থাকে তাহলে সেটা তুমি। আহা ইনকিয়ার, চিৎকার চেঁচামেচি করছো কেন? ইনায়েত খাচ্ছে তো খাক না, সিয়া খাবার সার্ভ করুক। বিরক্তি নিয়ে বলল আরিজোনা চৌধুরী। আরিজোনা চৌধুরীর কথার জবাবে ইনকিয়ার বলল, এটা কেমন কথা দাদিমা? বৌদির জায়গায় যদি মা থাকতো তাহলে তুমি এটা বলতে পারতে। আবার তোমার জায়গায় আমার মা থাকলে বৌদি কি কখনো বলতো না খাবার সার্ভের কথা? তখন ইয়াসিফ অর্ণব চৌধুরী বলল, সিয়া খেতে বসো, মায়ের কথা এত শোনার দরকার নেই। নিজের শাশুড়ির এই ব্যবহার দেখে কামিনী কাঞ্চন মনে মনে শপথ নিয়েও নিয়েছে তার 2 ছেলে একটা বউকেও এই বাড়িতে রাখবে না। সৌহার্দ্য আর তানজিম চুপচাপ তাদের তামাশা দেখছে। তানজিম এসবে মাথা ব্যথা নেই। এই বাংলা ভাষা গড়গড়িয়ে বলতে পারে না সবার মতো। অনেক চিৎকার চেঁচামেচির কথা কাটাকাটি হয়েছে খাবার টেবিলেই। ইনকিয়ারের সাথে আরিজোনা চৌধুরীর। সিয়া 3 লোকমার বেশি আর 1 লোকমাও খেতে পারেনি। খাবারে পানি ঢেলে উঠে চলে গেছে। ইনায়েতের বেশ খারাপ লাগছে। আরিজোনা চৌধুরীর কথার উপর কথা বলার সাহস নেই তার। সে তো আর ইনকেয়ার না। ইনকেয়ার তো পাগলা টাইপ, যাকে তাকে যা খুশি তাই বলে দেয়। আরিজোনা চৌধুরী টের হয়ে গেছে ইনকেয়ারের বউয়ের থেকে আর সেবা পেতে হবে না। এ ছেলে যার তার সামনে হয়তো বলে বসবে, গ্রেটমা, তোমার জন্য আমি শান্তিতে বউকেও আদর করতে পারবো না। আমাদের নেক্সট জেনারেশন আসার লেট
তোমার জন্যই হচ্ছে। ছি ছি ছি, এই ছেলে বইয়ের সামনে এভাবে যদি বলে, না না, কিছু বলা যাবে না। সবার খাওয়া শেষ হতে ইনায়েত সিয়ার জন্য খাবার নিয়ে উপরে গেল। ইনকিয়ার তখন সোফায় বসেছিল, ব্যাপারটা নোটিশ করেছে। ভালো লেগেছে ইনায়েতের কাজটা। যাক বাবা, আমার ভাইয়ের যদি একটু বউয়ের প্রতি মায়া জন্মায়, না হলে এই বউরির জন্যই ওদের সব ডাউন হয়ে যাবে। হুম, আমাদের ইনকিয়ার কি ইনায়েত ভাইকে দেখে শিখছো নাকি কিছু? সৌহার্দ্য কথার ইনায়েত ঘাড় ঘোরালো, হেসে বলল, ইনায়াতের থেকে কি শিখব? ও তো একটা হাবা। আমি আমি আবার আমার বউকে বউরির হাতে এত হুকুম মেনে চলতে দেব না, আর না কাজের জন্য বলবো। কি জানি গ্র্যান্ডমা এমন এমন করছে কেন? আগে তো এমন ছিল না। সব কিছুর পেছনে কারণ থাকে ব্রো। শিয়া সাজান্তা আরিয়ার মেয়ে, সেই জন্য এত ক্ষোভ। ওহো, আচ্ছা, এবার বুঝলাম ব্যাপারটা। তবে আমাদের বাড়ির নেক্সট বউটাও কিন্তু সাজান্তা ম্যামের মেয়েই হবে। আরশিয়া খন্দকার হিয়া, রাইট? তানজিমের এমন উৎসুক কণ্ঠ শুনে হাসলো ইনকিয়ার, ঠোঁট কামড়ে বলল, ইয়েস ব্রো। তখন সৌহার্দ্য বলল, তাহলে আমরা দুই ভাই আর অন্য জায়গায় মেয়ে খুঁজবো কেন? ওদের কাজিন দুটোকে নিয়ে আসি। তোমরা রাজি থাকলে আমি কাজী ডাকতে পারি। যদি কাজী ডাকার প্রয়োজন মনে না করো, তাহলে আমি কাজী সাজতে পারি। আচ্ছা। আর হ্যাঁ, ইফতিখার তানজিমের বউ কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। হু ইজ মাই ওয়াইফ ব্রো? জিম্মা। জিম্মা। তোমার মতোই বাংলা বলাই ঢ্যাঁড়স। তাই ভাবছি দুই ইংলিশকে একসাথে দেব, যাতে ঝগড়া হলেও আশেপাশের লোকে ভাবে ওরা ইংলিশ চর্চা করছে। ওয়াও, দ্যাটস গুড আইডিয়া। তাহলে আমি কাকে বউ বানাবো? কারোর সাথে ঝগড়া টগড়া হয়ে থাকলে তাকেই বউ বানিয়ে নাও, পার্মানেন্ট ভাবে। ঝগড়া করবে তখন। তাহলে ফিক্সড আমারটাও। তাহলে এরপর কি হবে? বিয়ে হবে। কয়টা বিয়ে? মেবি 3টা। নো সৌহার্দ্য ব্রো, 2টা হবেই তোমাদের দুই ভাইয়ের। তুমি? আমারটা হয়ে গেছে। হোয়াট ব্রো? কবে করলেন কি? আর এসব কি? আমাকে আর তানজিমকে তো বলতে পারতে, তাই না? গতকাল রাতে ব্রো। মজা নিচ্ছ ব্রো? হ্যাঁ, কি মনে হয়? ফান। ওকে, তাহলে ফান হিসেবেই থাক। একদিন ফান থেকে সিরিয়াস হয়ে যাবে। এতক্ষণ ধরে সিয়াকে তেল মেখেছে ইনায়েত ভাত খাওয়ার জন্য, কিন্তু সিয়া ইনায়েতকে একটুও ঘুরিয়েছে, অতঃপর রাজি হয়েছে। তাও শর্ত আছে, ইনায়েত তাকে খাইয়ে দেবে। ইনায়েত না করেনি, সিয়াকে বসিয়ে খাইয়ে দিতে লাগলো, সাথে সরিও বলেছে। খাওয়া শেষে লাস্ট লোকমাটা মুখে পড়ে দিতে কামড় বসিয়ে দিয়েছে সিয়া। এটা ঠিক করলে না সিয়া? ভুল কিছু করিনি। তোমার মতো একটা বর যাতে কারোর কপালে না জোটে, যে নিজের বউকে সাপোর্ট করতে পারে না। আমার গ্র্যান্ডমার কথার উপর কথা বলার সাহস আমার নেই। হয়েছে, তাড়াতাড়ি নতুন বাড়িতে যাওয়ার ব্যবস্থা করো, না হলে আমাদের ছেলে মেয়ের মুখ আর দেখা লাগবে না। কি না? জি, তোমার দাদির জন্য আমরা ঠিকঠাক রোম্যান্সও করতে পারবো না। ডাক দিয়ে বলবে, শিয়া পাটা টিপে দিয়ে যাও, শিয়া মাথাটা টিপে দিয়ে যাও। তখন আমাকে রোম্যান্স রেখে ওনার সেবা করতে যেতে হবে। সিয়ার কথায় ইনায়েতের কাশি উঠে গেল। তার বউ যে এমন ঠোঁটকাটা হবে ভাবতে পারেনি। এখন কাশি উঠে গেল, আর যখন মুখটা বন্ধ রাখো। তুমি তো দেখি ইনকিয়ারের ফিমেল ভার্সন। ভাইও এমন? ভাইয়ের কথা বলতে গেলে আমার গর্বে বুকের ছাতা 54 ইঞ্চি হয়ে যাবে, কিন্তু আমি আমার বুকের ছাতা 3 ইঞ্চি করতে চাই না, তাই বলবো না। আচ্ছা যাও, এটো থালাগুলো রেখে আসো। আমাকে হুকুম দিচ্ছ? অবশ্যই। তোমার দাদি আমার রুমের বাইরে গেলে কাজ করাবে, আমি তোমার রুমের ভেতরে কাজ করব। একটু দয়া দেখাও বউ, কাজ করতে করতে আমি মরে যাব, তখন তোমার আর আন্ডা বাচ্চার মুখ দেখা লাগবে না। একটু আধটু কাজ তো করতেই হবে তোমার। দার্জিলিং যাওয়ার প্ল্যানিং ক্যান্সেল। হিয়া নিজেই ক্যান্সেল করে দিয়েছে। তাদের যাওয়ার কথা শুনে ইনকিয়ার ও কুকুরের ল্যাচের মতো চলে যাবে। সেখানে গিয়ে আরেক তামাশা হবে, না নিজে শান্তিতে থাকবে, না কাউকে শান্তিতে থাকতে দেবে।
একে সারা জীবন কিভাবে সহ্য করবে সেই চিন্তায় আছে হিয়া। বসে বসে ভাবছে আর ওনার কোনা আঙুলে পেঁচাচ্ছে। এই তারাস খান আসে আবার। সাজান্তা আরিয়া পারে আর এখনই বসে বসে বিয়ের শপিং করে। করব শপিং চিল মোড়ে, বিয়েটা হবে না ভালো করেই জানি। ইনকিয়ারের মতো ট্যালেন্টেড সাইকো থাকতে তার বউ থুকো, প্রেমিকাকে আবার কে বিয়ে করবে? সে পারে আর গলায় ঝুলিয়ে হাঁটে, না হলে ব্যানার টানিয়ে শহরের অলিতে গলিতে লিখে দিত, আর হিয়া খন্দকার হিয়া আমার ওয়াইফ, একমাত্র বউ, দয়া করে কেউ তার দিকে নজর দেবেন না, ব্লা ব্লা। এত সব ভাবনা বিচ্ছেদ ঘটল ফোনের আওয়াজে। সিয়া কল করেছে, তড়িঘড়ি রিসিভ করলো, অতঃপর বলল, আবার কি হলো আপু? এই বুড়িটা জ্বালিয়ে মারল। মিসেস খন্দকারের পাপের শাস্তি এখন আমি পাচ্ছি। বুঝতে পারছি না আধার চ্যাটার্জি আর ওনার খবর কে আবার আরিজোনা চৌধুরীর কাছে বলেছে। কি আবার তোমার দেবর? আরে ও না, ও কি করে জানবে এসব? এসব তো আমি আর তুই শুধু জানি। তাহলে আমি জানি না, আর এইসব নিয়ে মাথা ঘামিয়ে আমি পাগল হতে চাই না। যা যেই মাথা সেই ব্যথা। মাথা আছে যেহেতু ব্যথা তো থাকবেই, তার চেয়ে চিল করো। অনেক যুগ হলো চিল করি না। শুনলাম ইনকিয়ার আহসান চৌধুরী নাকি বিয়ে করে নিয়েছে। বিষম খেলো হিয়া। তুমি কিভাবে জানলে? বাতাসে আওয়াজ পেয়েছি, শিওর না। কি জানি আবার কার বউ নিয়ে ভেগেছে। তরাজ খানের বউ নিয়ে? ধুর তরাজ, ফালতু লোকটার কথা আর বলিস না। ওটাকে বিয়ে করলে তোর লাইফ বরবাদ। গিয়ে দেখ আবার কোন সত্যি লোকাতে তোকে ওই লোকটার হাতে তুলে দিচ্ছে। আমি তো বসে বসে আঙুল চাটবো। তাছাড়া আর কি? চলে আসো, মন প্রাণ উজাড় করে শপিং করি। একমাত্র ছোট্ট বোনের বিয়ে বলে কথা। এনিওয়ে, তোমার দাদি শাশুড়ি কাকি শাশুড়ি তাদেরকে বলিও বরণডালা সাজিয়ে রাখতে। বাড়িতে নতুন বউ যাবে, বরণ না করলে শোভা পায় না। তাহলে ইনকিয়ার ভাইয়ার বিয়ে করা বউটা আপনি? একেবারে বলবো সব ঘটনা। এখন রাখি, বরকে সময় দাও। আচ্ছা বাই। রাত্রে ডিনারের সময় তারাস খান এবং হিয়ার বিয়ের শপিং করা নিয়ে কথা উঠেছে। বিষয়টা বিরক্ত লেগেছে হিয়ার। চুপচাপ খাবার খেয়ে রুমে চলে এসেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে হিয়া নিজের মায়ের করা জঘন্য সব কর্মের কথা, যা তার অজানা নয়। ইসমাম আহসাফ চৌধুরীকে পছন্দ করত, তার ভালোবাসার মানুষকে সে বিয়ে করেছে, সংসার করেছে, হ্যাপি ছিল। কি দরকার ছিল তাদের মাঝে কাটা হওয়ার? কত বড় খারাপ, আবার তারই বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। সেসব তো ছাড়ো, বিয়ের পরও কত প্রাক্তন প্রেমিক দেখলাম ওনার। কিসের সংসার, সারাক্ষণ ফোনে বিজি। তারপর আসি আধার চ্যাটার্জির কাছে। নিজের এত সুন্দর বউ, বাচ্চা, সংসার, এমনকি ধর্মটাও মানলে না। নিজে হিন্দু ধর্মের হয়ে মুসলিম মহিলার সাথে। ছি ছি ছি, এসব ভাবলেও আমার গা গুলিয়ে আসে। আবার তারাজ খান, সে তো বিবাহিত। ওই মহিলা তো তার সাথেও নির্লজ্জের মতো শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। থাকুক সেসব গা গোলানো কথা। হিয়ার ভাবনা ছেদ ঘটালো ইনকেয়ারের কলে। সুইটহার্ট, বউ, ঘরওয়ালি, অর্ধাঙ্গিনী, বলো তো কোনটা বেশি সুন্দর? কোনটা বলে ডাকবো তোমায়? বিয়ে করেননি যেন কোনো মহাভারত জয় করে নিয়েছেন। মহাভারত নয়, এক অমূল্য কিছু জয়লাভ করেছি। হয়েছে। তোমার খারাপ লাগছে না সুইটহার্ট? খারাপ লাগবে কেন? সত্যিটা জেনেছি, ঘৃণাটা আর 10 গুণ বাড়িয়ে নিলাম। তোমার জন্য না আমার আফসোস হয়। এমন মায়ের মেয়ে তুমি। থাক, সেসব কথা তোমাকে নিয়ে আমার অনেক প্রাউড ফিল হয় ঘরওয়ালি, যে তুমি তোমার মায়ের সম্পূর্ণ বিপরীত মেয়ে হয়েছ। এখন অবধি আপনার ঘরে যায়নি, গেলে বলতে পারেন ঘরওয়ালি। আর হ্যাঁ, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু করার থাকে না, তাই চুপচাপ থাকি। তাই বলে সব মেনে নিব এমনটাও না। সুইটহার্ট, জানো একটা কথা বলি? হ্যাঁ হ্যাঁ, একটা না 10টা কথাই বলুন। একদম আমায় বেশি আপন ভাবতে যেও না। সামনে অনেক পরীক্ষা আছে তোমার। এই যে আমি এটাকে দেখছো না তুমি, আমার হৃদয়ের আস্থানায় প্রবেশ করতে পেরে এমনভাবে খুশি হয়েও না।
যাতে পরবর্তীতে আমার দেওয়া আঘাতে দিশেহারা হয়ে যাও। হৃদয়ের আস্থানায় ভালোবাসা কুড়াতে গিয়ে এমনভাবে মত হইও না, পরে আর পথের দেখা পাবে না। বিপদ সংকেত? আমি জানি পরিবার ছাড়া করবেন আপনি আমাকে। কি লাভ বলেন তো? এখানে থেকে কি লাভ? এটা তোমার পরিবার নাকি সুইটহার্ট? জানি না। আমি তো শুধু শাহজান্তা আরিয়াকে বোঝাতে চাই, কষ্ট দিতে চাই। আমার গ্র্যান্ডমার জন্য এসব কিছু। আমার কাছে সবার আগে আমার পরিবার, অতঃপর আমার ভালোবাসা। ও, তাহলে পরিবারের জন্য ভালোবাসা ছাড়তে পারবেন? এটাকে আমি প্রশ্ন হিসেবে দেখলাম না, এটাকে আমি বাস্তবতা হিসেবে দেখলাম। আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে বলবো, এই যে আমার পরিবার আমার খারাপ সময়ে আমার পাশে ছিল, তুমি তো সেই 6 মাসের বালিকা আমার জীবনে। সেখান থেকে বলতে গেলে পরিবারের জন্য আমি সবই করতে পারি, তবে আমি আমার ভালোবাসার প্রমাণে কারোর কোনো সন্দেহ রাখব না। তোমার কাছে মনে হতে পারে আমি তোমায় উইশ করছি, আসলে তা না। আমার ভালোবাসার মূল্য তুমি একদিন বুঝবে, আর এই পাগল আমিটাকে ছন্নছাড়া হয়ে খুঁজবে যখন দেখবে পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে। এখন অবধি এমন কিছু করেননি যে দুনিয়া আমার বিরুদ্ধে যাবে। আপনার কথার বর্ষমতে বোঝায় এটা একটা গেম, যেখানে হার জিত উভয় আছে, এবং সেই গেমে গুটি হলাম আমি, আর প্লেয়ার হলেন আপনারা সবাই। বাহ, ইনকিয়ার আওশার চৌধুরী, বাহ। আসলেই আমি কাউকে বিশ্বাস করে বেশি দিন সেই বিশ্বাস তার উপর রাখতে পারি না। বেশি দিন ছাড়ুন, বেশ কয়েক ঘন্টা বলুন। সুইটহার্ট, এত হাইপার হলো না, মাত্র তো শুরু। আমার বাড়ি আসবে, আমার অত্যাচার রোমান্টিক হোক আর কথা অত্যাচার হোক। এছাড়া তোমাকে সারাক্ষণ জেলাস করানোর জন্য তো কয়েকজন থাকবেই। থাকুক, কয়েকজন না, 1000 জন থাকুক, আমি কখনো জেলাস হব না, কথাটা মাথায় রাখবেন। তাহলে আমার বাড়িতে আসার জন্য তুমি ওয়েট করে আছো? থতমত খেয়ে গেল হিয়া। এই ছেলে এমনভাবে প্রশ্ন ধরে আমতা আমতা করে বলল, বিয়ে হয়েছে, জামাইয়ের বাড়ি যেতে হবে তো। ঠোঁট কামড়ে হাসলো ইনকিয়ার। মেয়েটা এত বোকা কেন কে জানে, আমার কথা সব এভাবেই মেনে নিচ্ছে। যদি চালাক হতো কখনোই তরাজের অপেক্ষায় বসে না থেকে সম্মান হারাতে চাইতো না। উফ, ট্রেলারটা তো সবে শুরু, কামিং সুন দ্য নিউ ড্রামা। আমাকে এতটাও বোকা ভেবো না ইনকিয়ার আওশার চৌধুরী। এখন আমার হাতে নতুন চাল নেই, তাই তো? তোমার সাথে এত মিষ্টি সুরে কথা, না হলে এই হিয়া কখনো শত্রুর সাথে এত মিষ্টি আলাপ করে না। এমন একটা গেমে তুমি নেমেছো যেখানে তোমার গুটির অভাব নেই, সাথে নতুন চাল চালার জন্য রাস্তার অভাব নেই। আর সেই জায়গায় আমি শূন্য হাতে নেমেছি, কিছুই নেই আমার কাছে। আমার পরিবারের সম্মানের হেরফের হলে তোমাকে তো এত সহজে আমি ছাড়বো না। যেখানে এত বছর ধরে সব সত্যি জেনেও লুকিয়ে রেখেছিলাম, সেখানে এই তুমি 2 দিনে সব জেনে এভাবে আমায় হারিয়ে দিতে পারো না। আর তরাজের সাথে বিয়ের নাটকের পেছনেও আমার একটা কারণ আছে। দুজনের ভাবনা বিচ্ছেদ ঘটল যখন ইনকিয়ার বলল, নতুন পথ বের করছো নাকি সুইটহার্ট? নতুন পথ বের করতে পারি না আমি, পথ নিজেই আমাকে খুঁজে বের করে। বাহ, তাহলে দেখা গেল খন্দকার পরিবারের মেয়ে আর চৌধুরী পরিবারের ছেলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই। এনিওয়ে সুইটহার্ট, ভুলে গেলে আমরা যে হাজব্যান্ড ওয়াইফ। এটাকে কোনো বিয়ে বলে না মিস্টার চৌধুরী। একটা মেয়ের মতের বিরুদ্ধে কখনোই বিয়ে করা যায় না, আর এই বিয়েটা তো আমার মত নেই। তাহলে আমার বাড়িতে আসার জন্য এত এক্সাইটেড কেন তুমি? সরি, আমি ভেবেছিলাম এটা নির্মাণ শাহরিতের বাড়ি। ও মাই গড, নির্মাণ কল দিয়েছে। আচ্ছা বাই। কথাটা বলে কল কেটে দিল হিয়া। ইনকিয়ার রাগে ফুঁসছে, কে এই নির্বাণ? একে তো তারাজের মতো উটকো ঝামেলা সরাবো কয়েকদিন পর, এখন আবার কোন ঝামেলা আসছে? ধুর, হিয়াকে শুধু একবার আমার বাড়িতে আনি, 1000টা নায়কের ভিড়ে আমি একাই ভিলেন হব। আই লাইক দিস ক্যারেক্টার, ভিলেন ক্যারেক্টার। পরের দিন বেলা 12টার দিকে বিডিতে এসেছে ইসমাম আসাফ চৌধুরী। বরাবরের মতো বিষণ্ণতা আর দীর্ঘশ্বাস সাথে আছে। কতদিন হলো পরিবারকে সময় দেওয়া হয় না। ও, কিসের আবার পরিবার? পরিবার তো 20 বছর আগেই তার কাছে মরে গেছে। সাজান্তা আরিয়ার মতো মহিলা থাকলে আর কি চাই? তার সাজানো গুছানো সুন্দর জীবন, সুন্দর একটা সংসার নষ্ট করে দিল। সাজান্তা সুখেই আছে,
গাড়িতে বসে বাইরের দিকে তাকিয়ে ভাবছেন ইসমাম আহসাব চৌধুরী। চৌধুরী বাড়ির গেট দিয়ে গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে নামতে তার ভাই ইয়াসিফ অর্ণব চৌধুরী আসলো। ভাইকে দেখে ভালো মন্দ জিজ্ঞেস করে ভেতরে গেল ইসমাম আহসাব চৌধুরী। আর কারোর সাথে কথা বলেননি তিনি। রুমে এসে সোজা দরজা বন্ধ করে দিলেন। অতপর ফ্রেশ হয়ে বিছানায় গা এড়িয়ে দিলেন। এত ধন সম্পদ, টাকা পয়সা, নাম যশ কোনোটাই আমাকে সুখ দিতে পারলো না গত 20 বছরে। এখন সুখটা আমার প্রিয়তমা অসুখে পরিণত হয়েছে। প্রিয়তমা নেই, আর এই প্রিয়তমা অসুখটাও আসেনি। 20 বছর আগে তার সাথেই অসুখটা এসেছিল, অতপর অনায়াসে চলে গেল বিষণ্ণতার সাগরে আমায় একা ফেলে। এই বিষণ্ণতার চেয়ে আমার প্রিয়তমা অসুখটাই ভালো ছিল। সেই অসুখটা বিষণ্ণতার যন্ত্রণার চেয়ে মধুর ছিল। এই 20 বছরে প্রিয়তমা অসুখ আমায় স্পর্শ করেনি। ইনায়েত অফিসে গেছে, সাথে ইনকেয়ারও। সৌহার্দ্য তানজিম নতুন বাড়ির ডেকোরেশনের কাজ দেখছে। সন্ধ্যার দিকে সবাই রেডি হচ্ছে। সাজান্তা আরিয়া আজকে সাদামাটা অফ হোয়াইট কালারের শাড়ি পরেছেন। জিম্মা, কিয়ারা, সিনহা তারা গাউন পরেছে। আজকে আর আরিজনা চৌধুরীর ঘ্যান ঘ্যান শুনতে হবে না, সুন্দরভাবে জামা কাপড় সামলাচ্ছেন। হিয়া ও গাউন পরেছে। রেডি হয়ে সবাই লিভিং রুমে আসলো। কিয়াস তো ওদের দেখে বলল, আজকে সবাইকে সুন্দর লাগছে। এমনিতে হিয়াকে সবসময় সুন্দর লাগে, আর বাকিদের বাঙালিয়ানা শালীন ড্রেস আপে সুন্দর লাগছে। কিয়াসের কথায় প্রত্যুত্তরে কিয়ারা বলল, থ্যাংকু কিয়াস ভাইয়া। অতপর সবাই মিলে গাড়িতে বসলো। খন্দকার বাড়ির গেট দিয়ে গাড়ি বেরিয়ে পড়ল। 8 ঘন্টার মধ্যে চৌধুরী অন্দরমহলের গেট দিয়ে তাদের গাড়ি প্রবেশ করলো। লোকজন এসে গেছে। তাদের বিশাল গার্ডেনে সারি সারি কার রাখা। সবার সাথে কথা বলে ভেতরে প্রবেশ করতে সবার আগে হিয়ার চোখ পড়ল ইনকেয়ারের দিকে, যেখানে একটা মেয়ে ওর হাত ধরে গা ঘেঁষে দাঁড়িয়ে সবার সাথে হেসে হেসে কথা বলছে। ইনকেয়ার নিজেও হেসে হেসে কথা বলছে। মেয়েটাকে একবার স্ক্যান করলো হিয়া। দেখে মনে হচ্ছে এতদিন দেশের বাইরে ছিল। ড্রেস আপ, কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে। জেম, ইনায়ার সাজান্তা আরিয়াকে দেখতেই হাসি বন্ধ হয়ে গেল। এদিকে সাজান্তা আরিয়া জেমকে এভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। হিয়া মনে মনে খুব খুশি। যাক, এই মেয়ে তাহলে আজকের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবে। যা বইন যা, এই আপদ তোর গলায় ঝুলিয়ে নিয়ে রাখ। কিয়ারা সহ সিয়ার সাথে দেখা করলো হিয়া। ইনায়াত তার শালিকাদের সাথে কথা বলল। হিয়া যথাসম্ভব নিজেকে আড়াল করে রাখছে। কত কাজ পড়ে আছে, এই পার্টি থেকে কোনোভাবে সরে যেতে হবে। কিন্তু কিভাবে? এই ইনকার তো আছেই একটা, সাথে কেয়ারা আছে গোয়েন্দাগিরির জন্য। না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো প্ল্যানিংয়ের সাকসেস হতে পারবো না। এই ইনকেয়ারকে হারাবো কিভাবে? উফ, এই সাজান্তা আরিয়ার কথা বাদই দিই, পাপের শাস্তি পাবে। আমার কি? কিন্তু আমার পরিবারের মান সম্মানটাও তো এর সাথে জড়িয়ে আছে। আমার তরাজ, এই ব্যাটাকে তো মন চাইছে ছুচরা পাতা দিয়ে শাক রেঁধে পরিবেশন করি। বউ থাকতে আবার সিঙ্গেল মেয়ে থুকু আরেকজনের বউয়ের দিকে নজর দেশ। আবার ইনকেয়ার সেদিন রাত্রে তো বিয়েটা ওকে করে নিয়েছে। চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আমার কাছে প্রমাণও ছিল না নিজেকে নির্দোষ দাবি করার। আর ওই ভিডিও, ওইটা তো সবচেয়ে বড় মহা ঔষধ। এই যে আরশিয়া খন্দকার হিয়া। মুখের সামনে হাত দিয়ে ইশারা করলো ইনকেয়ার। হিয়া সামনে তাকালো। ইনকেয়ার তার পাশে ড্রিমকে দেখিয়ে বলল, জেমস ইজ আরশিয়া খন্দকার হিয়া, মাই ওয়াইফ। What baby? At what time you married she? Baby, what is this? ড্রিম, আমায় বেবি বলা বন্ধ করো। হ্যাঁ, আমার বউয়ের সামনে এসব ন্যাকামি বন্ধ করো। এমনিতেই বউ আমায় যা সন্দেহ করে, তুমি সব ফালতু ন্যাকামি করে বেবি ডাকলে সে আমায় ছেড়ে চলে যাবে। আমার বউ শিজ ড্রিম ইনায়া, মাই বেস্ট ফ্রেন্ড। কিয়ারা হা হয়ে তাকিয়ে আছে। এসব কি? কিছুই তার মাথা দিয়ে ঢুকছে না। মামুনিকে বিষয়টা জানাতে হবে ভেবে পাশ কাটাতে যাবে, ঠিক তখনই ইনকেয়ার বলল, হে কিয়ারা, শালিকা কোথায় যাচ্ছ? জেম তোমার সাথেও ইন্ট্রোডিউস হবে। কিয়ারা থেমে মলিন হাসি দিল। মনে মনে কয়টা বিশ্রী গালিও দিল ড্রিম এবং ইনকেয়ারকে।
বলো ড্রামাটিস্ট, ওভার স্মার্ট, ন্যাকা, জেম ড্রেন। Shut up, Kiara. My name is Jem Inaya, not Dane. What is this foolish name, Train? ড্রেম, ইংলিশ বাদ দাও তো, বাংলায় সুন্দরভাবে কথা বলো। এখানে তোমার ইংলিশ শোনার মতো ধৈর্য কারণ নেই। আপনাদের ড্রামা শেষ হলে বলতে পারেন, আমি ড্রামাটা কেমন হয়েছে সেই অনুযায়ী রেটিং দিয়ে যাচ্ছি। ডিসকাস্টিং। ইনকিয়ার বেবি, তোমার বউ এত তেরা কেন? ন্যাকামি করে বলল জেম। বউ তো বিয়ের পর বাপের বাড়িতেই থাকলো, এখন অবধি শ্বশুর বাড়িতে পার্মানেন্ট পদার্পণ করতে পারেনি, সেই জন্যই এই অবস্থা। সেসব কথা ছাড়েই, কিয়ারা, তুমি আবার মিসেস খন্দকারের কাছে এই কথাটা বলার জন্য বসে নেই তো? যদি এই কথাটা পাবলিশ হয়েছে আমার ইচ্ছার আগে, তাহলে তোমার খবর আছে শালিকা। তোমার বোনও আমায় থামাতে পারবে না আমার রাগ উঠলে। আপনার রাগ দেখার জন্য মনে হয় আমি বসে আছি? কিসব মেন্টাল যে আমাদের সাথে এসে মেলে, উপরওয়ালা ভালো জানে। সরুন। কিয়ারা হাঁটা ধরতেই ইনকিয়ার কিয়ারাকে থামানোর জন্য যাবে, তখনই হিয়া তাদের দুজনের মাঝখান দিয়ে সোজা হেঁটে চলে গেল। ইনকিয়ার হিয়ার যাওয়া দেখছে, জেম তো মনে মনে বিষ খেয়ে বিষ হজম করছে। সাজান্তা আরিয়ার সাথে অনেক বড় বোঝাপড়া আছে তার। তাদের সবার ভাবনার সুযোগকে কাজে লাগিয়ে কিয়ারা কেটে পড়ল। তাদের সব প্যাচাল শেষ হতে বড় একটা কেক কাটলো আরিজনা চৌধুরী এবং তার দুই ছেলে ইসমাম আসাদ চৌধুরী এবং ইয়াসিফ অর্ণব চৌধুরী। তাদের কেকের নাম ছিল চৌধুরী অন্দরমহল, সেলিব্রেশন উইথ চৌধুরী ফ্যামিলি। সাজান্তা আরিয়া ইসমাম আসাফ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। লোকটাকে কয়েক বছর পরই দেখছে। একসময় তার স্বপ্নপুরুষ ছিল, এখন আর আফসোস নেই ইসমাম আসাফ চৌধুরীকে না পাওয়ার। কে কি বলবে আমায়? এমন অনেকেই আছে হয়তো প্রকাশ করেনি, কিন্তু আমার কাছে আমার ইচ্ছার প্রায়োরিটি ছিল আকাশ সমান। তাই তো এখন প্রায়োরিটি দেওয়া ইচ্ছেগুলো আমাকে ধ্বংস করবে। সব কিছু সবার ভাগ্যে থাকে না, এই সত্যটা আমি মেনে নিতে পারিনি। কথাগুলো ভেবে প্রস্থান করে সাইডে আসতে জেম তার হাত ধরে টান দিয়ে লম্বা পিলারের পেছনে। এসব কি সাজান্তা আরিয়া? এই ছিল তোমার প্ল্যানিং? তুমি যেমন গাধা, তোমার প্ল্যানিংও আস্ত বলদ মার্কা। সরি, এর থেকে ভালো কোনো উপাধি দিতে পারলাম না তোমার আর তোমার প্ল্যানিংয়ের। আর যদি দেওয়া যেত সেটা এর চেয়েও নিম্নমানের কিছু। ড্রেম, কি হয়েছে? তোমার মেয়ে তোমাকে বলেছিল ও যে ইনকিয়ারকে বিয়ে করেছে। আমি ওকে বিয়ে করার জন্য আসলাম আর তোমার মেয়ে মাঝখানে। হোয়াট? হিয়া বিয়ে করে নিয়েছে? সব তোমার জন্য। আমার সিঙ্গেল ইনকিয়ারকে আমার কাছে এনে দাও, ব্যাস। আমি কিচ্ছু জানি না। আমাকে বলছো কেন? ওই দিন তো ইনভিটারের উপর অ্যাটাক করাটাই আমাদের উচিত হয়নি। সব তোমার আজাইরা প্ল্যানিং, ফালতু মহিলা। জাস্ট শাট আপ। কাকে ফালতু বলছো? আমি ফালতু হলে আর আমার প্ল্যানিং ফালতু হলে এতদিন তীব্রর বেস্ট ফ্রেন্ডকে তার বউয়ের চোখে খারাপ বানিয়ে ওর সাথে সংসার করতে পারতাম না। সংসার আর কোথায় করো তুমি? তোমার তো নেশা থাকে নতুন নতুন। শাট আপ। তুমি জানো ড্রেম, তীব্র শুধু জানে ইসমাম আর রাত্রের ঝামেলা হয়ে ডিভোর্স হয়ে গেছে। ইসমামও তাকে তাই বলেছে, আর এসব কিছু আমি ম্যানেজ করেছি। তো এখন কি হলো সাজান্তা আরিয়া? সংসার ভেঙেছে আর কি। ফালতু। তোমার দুটো মেয়ে সেই ইসমাম আহসাব চৌধুরীর বাড়িতে তার পুত্রবধূ ভুলে গেছো? তোমার মেয়েদের সংসার যদি অশান্তি হয়? হিয়াকে নিয়ে আসবো আমি, তরাজ দেশে আসছে, আর তুমি তোমার ইনকিয়ারকে নিয়ে যাও। ব্যাস, আমাদের যা ডিল হয়েছে তাই হবে। এখন যত সমস্যা আসবে হবে, সব সমাধান করতে হবে। পরিবার ধর্ম আমার কাছে কিচ্ছু না ড্রেম। তো ইসলাম ধর্মে আছো কেন তুমি? একেবারে কাফের হয়ে যাও। তুমি আমাকে এসব বলছো? তুমি কোন দুধের ধোয়া তুলসী পাতা শুনি? আর একজনের জামাই নিয়ে স্বপ্ন দেখো? তুমি মনে হয় কত ভালো। আরেকজনের সংসার ভাঙো, নিজের মেয়ের মতো তার জামাইয়ের সাথে যাও বেড শেয়ার করতে। আবার ধর্মটাকেও মানো না, আধার চ্যাটার্জির সাথে। এটা আমার আগের থেকে নেশা ছিল ড্রেম। আর তীব্র তখন 2 বছর বিজনেসের জন্য দেশের বাইরে ছিল। আর তরাজের ঘটনাটা বাদ দাও, ওইসব কিছু হয়নি। তুমি এত জঘন্য। হুশ, অনেক কথা বলে ফেলেছি। দেওয়ালেরও কান আছে, আর এটাতে নতুন সিসিটিভি থাকলে ও থাকতে পারে।
এখন তুমি নিজের রাস্তায় নিজে যাবে। আমরা যে একে অপরকে চিনি এটা কোনোভাবে কাউকে বুঝতে দেওয়া যাবে না। এদিকে সৌহার্দ্য আর কিয়ারা মাঝে তুমুল ঝগড়া লেগে গেছে। কিয়ারা পারে আর ওয়াইনের বোতল সৌহার্দ্যের মাথায় ঢেলে দেয়। এরা তিনটা ভাই এরকম, শুধু ইনায়েত ভাইয়া ভালো। তোমার থেকে আমরা আমাদের ভালো খারাপের সার্টিফিকেট চাইনি মিস কিয়ারা কাম্বানি। আমি বলিনি এখানে আপনারা ভালো নাকি খারাপ। আজাইরা লোক জানতো যত সব। কিছু কিছু ছেলে আছে এমন ঝগড়ুটে, যাদের সাথে 10 জন মেয়েও ঝগড়া করে পারবে না। তার মধ্যে আপনি একজন। কে বলবে এত বছর দেশের বাইরে ছিলেন, সব গেও। যেখানে যা প্রয়োগ করতে হয় তাই করি মিস কিয়ারা কাম্বানি। এখানে বাঙালি সবাই, তাদের চলাফেরায় বাঙালিয়ানা, কথা বলায় বাঙালিয়ানা। সেখানে আমি ইংরেজি বলে বেশি ইগো নিয়ে বসে থেকে নিজেকে বিদেশি বিড়াল এটা প্রমাণ করে কি হবে বলুন আমাকে। এরা মনে হয় অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে ঝগড়ার পিএইচডি করে এসেছে, না হলে কেউ এত ঝগড়া করতে পারে? বিড়বিড় করে বলল আর সৌহার্দ্যকে পাশ কাটিয়ে চলে আসলো। সে মূলত সাজান্তা আরিয়াকে খুঁজছে, কিন্তু এই সৌহার্দ্যর সাথে কেন ধাক্কা লাগার জন্য যায় বুঝে না। আর এই ছেলে যা মেয়েদের থেকে ও বেশি ঝগড়ুটে। অন্যদিকে হিয়াকেও খুঁজছে কিয়ারা। ইনকিয়ার নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত। সিনহা জিম্মা বসে বসে ফোনে স্কল করছে। কিয়াস ও তাদের সাথে কেন জানি চৌধুরীদের ইনভিটেশনে এখন আর আসার জন্য মন সায় দেয় না তাদের তিনজনের। এক একজনের এক এক নাটক, আর তারা তিনজন দর্শক দেখার জন্য। সাজান্তা আরিয়া চৌধুরী পরিবারের তেমন পাত্তা পায়নি, কার কাছেই বা পাবে? সবাই সব জানে, শুধু ভুলটা জানে তীব্র খন্দকার। 11টা বাজে ব্রাপনির বাসায় এসেছে হিয়া, তাও অনেক কষ্টে। আজকে না আসলে হয়তো সুযোগ হতো না তার। কলিং বেল বাজাতে ব্যাপনী দরজা খুলে দিল। হিয়াকে দেখে একটা মিষ্টি হাসি দিল ব্রাপনী। হিয়া আহ্লাদের সহিত তাকে জড়িয়ে ধরে ভালোমন্দ জিজ্ঞেস করল। ব্রাপনীর কাছে হিয়া মানে অন্যরকম কিছু, তার প্রিয় একজন। ব্রাপনী হিয়াকে নিয়ে ভেতরে আসলো। দুজনে সোফায় বসলো মুখোমুখি। হিয়া মুখটা ছোট্ট করে বলল, ব্যাপনী আপু বলতে আমার লজ্জাবোধ হচ্ছে, তবুও বলবো তোমাকে ফিরতে হবে, আর ওকে উচিত শিক্ষা দিতে হবে আপু। সামান্তা আবিয়াকে তুমি চেনো না হিয়া? সে নিজেকে বাঁচানোর জন্য সব করতে পারে। জাস্ট তুমি একটু পরীক্ষা নিয়ে দেখো। কখনো পরীক্ষা নেইনি আপু, প্রয়োজনও মনে করি না। ওনার ক্যারেক্টার আর মন মানসিকতা সম্পর্কে আমার ধারণা আছে গভীর। জানো, মাঝে মাঝে আমি এসব ভুলে তাকে মায়ের স্থান দিয়ে দিই। মায়েদের প্রতি যতটুকু ভালোবাসা থাকা উচিত তার দ্বিগুণ দিয়ে ভালোবাসতে মন চায়। আর 10টা সন্তানের মতো আমারও বলতে ইচ্ছে করে আমার মা মানে আমার বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। কিন্তু আফসোস আমি বলতে পারি না, তখন তার কুকর্মের কথা মনে পড়ে যায়। এসব এমন যা কারোর কাছে শেয়ার করা যায় না। তুমি হয়তো বা সব জানো। সামান্তা আবিয়ার সুখের সংসার, সাজানো গোছানো সংসার ভেঙেছে হয়তো ইসমাম, আউসাফ চৌধুরী আর রাত্রিয়ান নায়ের, কিন্তু সামান্তা আবিয়া তাদের থেকে দ্বিগুণ কষ্টে আছে। ভুল, তার চারদিকে শুধু জয়। আমি এসব জেনেছি বেশি দিন হয়নি, অথচ মুখ ফুটে বলতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি, জিজ্ঞেস করতেও পারিনি এত জঘন্য কাজ কেন করেছো। তরাস খান, জানি না। সামান্তা আবিয়া আমার কাছে একজন ছিল, হয় না আন্টিরা অনেক বেশি ক্লোজ হয়, সেও অনেক বেশি ক্লোজ ছিল। তাকে বলেছিলাম আমার বিষয়ে, সে সবটা জানে আমি তরাসকে কতটা ভালোবাসি। ইভেন সে এটাও জানতো আমাদের সম্পর্কটা অনেক দিনের। কি করলো? সে নিজেই কেড়ে নিতে চাইলো। সাকসেস হতে পারেনি হিয়া। এখন তো ও তাকে ভালোবাসে আপু। তবে পরিচয় নেই 5 বছর হবে। সে অনেকবার ফিরতে চেয়েছে, কিন্তু অভিমান জন্মেছিল আমার। কিন্তু এখন সে রং পাল্টে নিচ্ছে। এখন না হয় এসব ঠিক হবে। আমি তোমার পাশে আছি আপু। এবার সামান্তা আবিয়া আর তরাসকে শিক্ষা দেব আমি হিয়া। এবার বলো, তোমার কি খবর? এই তো অনেক চাপে আছি। আমার বাবার সম্মান নিয়ে এখন ছিনিমিনি খেলছে আরেকজন। কি যে খারাপ লাগা কাজ করে। তুমি জানো, এসব ভাবলে আমার আর কিচ্ছু ভালো লাগে না। তার উপর কিছু মানুষ তো আমার মানসিকভাবে টর্চার করে। তারা হয়তো আনন্দ পায়, কিন্তু তাদের বলা কথা ভেঙে গিয়ে গড়ে ওঠা আমিটাকে আরো বেশি ভেঙে দেয়।
কেটে গেছে 1 সপ্তাহ। তরাজ খান দেশে এসেছে বিয়ের ডেট ফাইনাল করার জন্য। আজকে শপিং করবে, আগামীকালকে হলুদের অনুষ্ঠানে, তারপর বিয়ে। বিয়ে শপিং করতে যাবে সবাই। হিয়া নিজেকে তৈরি করছে আয়নার সামনে, মাস্কারা দিচ্ছে আর এক ধ্যানে তাকিয়ে আছে নিজের দিকে। অনেকদিন হলো নিজেকে দেখা হয় না। কে বলবে আমার বিয়ে হয়ে গেছে? আবার আরেকটা বিয়ের অভিনয়? নিজের খালি হাতের দিকে নজর দিল হিয়া। বিয়ে হয়েছে অথচ মেয়েই লাগছে। বউ না। বিয়ের পর মেয়েরা হাতে চুড়ি পরে, নোটস পেন পরে, তবে বউ লাগে। অথচ আমি কিছুই পরিনি, শুধু গলার চেইনের সাথে লকেটটা। ব্যাস, এই হিয়া এইটুকু সাজে নিজেকে রাখতে পছন্দ করে। ইনকিয়ারের কথা মনে পড়তে সেদিনের ঘটনা চোখের সামনে ভাসতে লাগলো হিয়ার। একটা বাড়ির সামনে গাড়ি থামানো হয় ওদের। গাড়ি থেকে নামতে ইনকিয়ারের হাঁটার সাথে তাল মিলিয়ে তার পেছনে হেঁটে বাড়িতে প্রবেশ করতে হয়। সেখানে কাজী সাথে 2 জন লোক ছিল সাক্ষী হিসেবে। প্রথমে দ্বিমত করেছিলাম আমি, কিন্তু ইনকিয়ারের যমজ ভাইয়ের গায়ে গুলি লাগায় বিষয়টাতে আমার ভূমিকা ছিল না। কিন্তু দোষ আমার ঘাড়েই পড়ে। যখন বিয়ে করব না বলে বাঁধন ছিঁড়ে বাইরে আসার জন্য উদ্যত হই, তখন ইনকিয়ার সাজান্তা আরিয়ার সেই ভিডিওটার কথা ইনকিয়ার বলে। ইভেন সে ভিডিওটা নেট দুনিয়ায় ছড়াবে। আর সিয়ার বিয়ের দিকে ফেক ভিডিওটাও তরাজের ফোনে পাঠাতে চেয়েছিল। তরাজের ফোনে ভিডিওটা গেলে সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তখন অনেক জোড়াজুড়িতে বিয়েটা হয়। ইনকিয়ার আর কিছু বলেনি, সোজা বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। কি আর করার, এই চৌধুরীকে আজ হলেও বিয়ে করতে হবে, কাল হলেও। কারণ এই ইনকিয়ার আমার ভালোবাসা ছিল এক সময়ের। কথাটা ভেবে মলিন হাসল হিয়া। তখন সিনহা হুড়মুড় করে রুমে প্রবেশ করলো। এভাবে আসতে দেখে হিয়া কিঞ্চিত ভ্রু কুঁচকালো। পরক্ষণে বলল, কি হয়েছে? কিছু না। শুনলাম তোর আর ইনকিয়ারের বিয়ে হয়ে গেছে। শোনা কথা কতটা সত্য হয়? আর প্রমাণ কি যে আমাদের বিয়ে হয়েছে? আর আমাদের বিয়ে হলেও কি আমি তরাজকে বিয়ে করতাম? কবেই তো ইনকিয়ারের ঘাড়ে বসে ওর ঘাড়ের বাঁকা রক্তটা সোজা করতাম। সেটাই, মানুষের কাজেই তো ক শুনলে সেটাকে কলকাতা বানানো। এবার চল ইয়ার, অনেক লেট হয়ে গেছে। আসছি। হিয়া ফোন হাতে সিনহার সাথে বেরিয়ে পড়ল। সিয়া আসবে, তাদের সাথে শপিং করে খন্দকার বাড়িতে চলে আসবে। ইনিয়াত সন্ধ্যায় অফিস শেষে আসবে। সবাই গাড়িতে বসতে তাদের গন্তব্যের দিকে গাড়ি ছুটেছে। সিয়া হাতের কাজগুলো করে নিজের রুমের দিকে যাচ্ছিল শাওয়ার নিয়ে রেডি হবে। ঠিক তখনই আরিজনা চৌধুরী তাকে ডেকে তার রুমে নিল। এই মহিলা তাকে দিয়ে কাজ করায় বাড়িতে এত সার্ভেন্ট থাকতে, তাও যে কাজ করায় ওইগুলো কাজের যাতে পড়ে না। সিয়া টিভিটা ছেড়ে দাও। সিয়া কিচেন থেকে চায়ের মগটা এনে দাও। সিয়া মাথাটা পালিশ করে দাও। সিয়া পাটা টিপে দাও। সিয়া চুলে তৈল লাগিয়ে দাও। সিয়া মেডিসিন এনে দাও। সিয়া সিয়া ব্লা ব্লা। নাক মুখ কুচকে আরিজনা চৌধুরীর ঘরে প্রবেশ করলো সিয়া। দাদি কিছু লাগবে? শুনলাম তোমার বোনের নাকি বিয়ে। তুমি চলে যাচ্ছ খন্দকার বাড়িতে। তা কয়দিন থাকবে শিয়া? কয়দিন থাকবো দাদি? ইনায়েত যতদিন বলবে। আমি ওনাকে বললে উনি আমার কথা মতোই বলবো। আর কিছু বলবে দাদি? পাটা ব্যথা করছে শিয়া, একটু মালিশ করে দাও। সার্ভেন্টকে ডাকি দাদি, আমার লেট হয়ে যাচ্ছে। এছাড়া ভাইয়া আর ইনায়াত আসলে বলবো আপনার জন্য একজন কেয়ারটেকার রাখতে। এভাবে আমাকে এত ডাকাডাকি করে অন্য কাজকর্মের ক্ষতি করাচ্ছে। তুমি আছো কেন নাতবো? তুমি আমার সেবা করবে। সিয়া ঠিকই বলেছে মা, একজন কেয়ারটেকার রাখবো ভাবছি আপনার জন্য। ভেতরে প্রবেশ করতে করতে বলল কামিনী কাঞ্চন চৌধুরী। সিয়া চোখ দিয়ে ইশারা করলো কামিনী কাঞ্চনকে, যাতে সে তাড়াতাড়ি এই জ্ঞান শোনার থেকে কেটে পড়তে পারে। তা শিয়া, তুমি মনে হয় কোথাও যাবে? 11টা তো বেজে গেল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ড্রাইভার নিচে কয়েকবার এসে তোমার খোঁজ নিয়ে গেল। যাও যাও। যাচ্ছি কাকিমা। আরজুনা চৌধুরী কিছু বলার আগে প্রস্থান করলো সিয়া। মা, আপনি ওকে এত জ্বালাচ্ছেন কেন বলুন তো? শুধু শুধু ছোট ছোট বিষয়গুলো নিয়ে। এগুলো সার্ভেন্ট করে দেবে আপনাকে। আমি জানি কামিনী, শান্তা জারিয়ানের মেয়ে কেমন সেটা একটু টেস্ট করছি।
3 সপ্তাহ তো কেটে গেল, তা ফলাফল কি মা? না, সাজান্তা আরিয়ানের মেয়ে তার মতো হবে না। আর শিয়া মেয়েটা না অনেক মিষ্টি একটা মেয়ে, আমার ভালো লাগে তাকে। শোনো বৌমা, শিয়াকে বলবে কাজ করতে হবে না, একটু আমায় সময় দিতে, আমার সাথে গল্প করতে। বলবো মা, তবে আপনিও একটু নর্মালি ভাবে কথা বলবেন, অতটা রেগে বা তেরা ভাবে কথা বলবেন না প্লিজ। নর্মালি কথা বললে ওরও তো মিশতে সুবিধা হবে আপনার সাথে। আচ্ছা